আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা এবং নার্স নিয়োগ 2025-এর জন্য যারা প্রস্তুতি গ্রহণ করছেন, আমাদের গত যে এক সপ্তাহ জুড়ে ক্লাসগুলো চলছে, অর্থাৎ আমাদের গত এক সপ্তাহে বিজ্ঞান এবং বাংলা এবং ইংরেজি এই তিনটা সাবজেক্টের গত সপ্তাহে যে আমাদের নতুন ব্যাচের ক্লাসগুলো শুরু হয়েছে। এক সপ্তাহে কি পড়ছেন আপনি, কিভাবে প্রিপারেশন নেবেন, এক সপ্তাহের প্রত্যেকটা পড়া আপনি কিভাবে রিভিশন দিবেন, কিভাবে পরীক্ষাগুলো দিবেন, ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এক সপ্তাহে আমাদের যে টপিকগুলো আমরা পড়ছি সেগুলো থেকে বিগত যে প্রশ্নগুলো আসছে সেটা কোন ধরনের প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো আমরা অ্যান্সার করতে পারি কিনা, কেমন ধরনের প্রশ্ন আসবে, ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আমরা তিনটা সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। একই সাথে আমরা এখনই ক্লাস শুরু করব, প্রত্যেকে জয়েন হয়ে যাচ্ছে। সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। প্রত্যেকটা সাবজেক্ট যে আপনি প্রত্যেকটা টপিক শেষ করবেন, সেই টপিকটা কিন্তু আপনাকে পরের সপ্তাহে অবশ্যই রিভিশন দিতে হবে। এখন যদি আপনি রিভিশন না দেন, প্রশ্নগুলো যদি না দেখেন, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না যে প্রশ্নগুলো কোন ধরনের হবে, কেমন ধরনের প্রশ্ন হয়। এগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এক সপ্তাহে আমরা যতটুকু পড়ছি সেই টপিকগুলোর উপরে থেকে আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করব, প্রশ্নগুলো আমরা সলিউশন করব। একই সাথে আপনি এক সপ্তাহের পড়াটা আপনি কতটা ইফেক্টিভ হয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, ওভারঅল সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছেন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন। আপনারা যারা 25-26 অর্থাৎ আগামী 26-এ যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন, এইদার আপনারা সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার হয়ে থাকেন, প্রত্যেকে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, প্রত্যেকটা টপিক কিভাবে পড়তে হবে। দেখুন, আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আমাদের বই থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে পরীক্ষার পরপরই, অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষা 2025-এ কিন্তু এইবার যে পরীক্ষাটা হয়েছে সেখান থেকে একদম পুরো 80+ প্রশ্ন কিন্তু হুবহু কমন ছিল একদম। আপনাদেরকে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। একই সাথে এখানে মূল বিষয়টা 80টা প্রশ্ন আপনার কমন আসুক, বা আপনি যদি কমন আসার পরেও না পারেন, তাহলে এখানে আপনার ব্যর্থতাটা কোথায়, আপনাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলে আপনার প্রশ্ন যদি কমন আসে তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি যতটুকু পড়তেছেন সেটা একদম মূল বই ভিত্তিক, প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে পড়তেছেন কিনা এবং ওই প্রশ্নগুলা আপনার পরীক্ষাতে আসলে আপনি সেগুলো অ্যান্সার করতে পারতেছেন কিনা। একই সাথে বিগত বিভিন্ন যে পরীক্ষাগুলোতে প্রশ্নগুলো আসছে আমরা কিন্তু সেগুলো নিয়েও আলোচনা করব। তো প্রত্যেকেই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা ক্লিয়ার শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা, ওভারঅল সবকিছু ঠিক আছে কিনা। ওকে, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। আর এই ক্ষেত্রে জবের প্রিপারেশন বলেন বা যে কোনো ক্ষেত্রে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে একদম ইফেক্টিভলি। তা না হলে দেখেন, আপনাদের যে প্রশ্নগুলা আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসতেছে বা বিভিন্ন পরীক্ষাতে বিগততে আসছে, আপনি যদি এইগুলা ইফেক্টিভ না পড়েন, প্রত্যেকটা টপিক যদি ক্লিয়ার না করেন, তাহলে প্রশ্ন সম্পর্কে ধারণা না থাকলেও কিন্তু আরো সমস্যায় পড়ে যেতে হবে। তো ঠিক আছে, আমরা তাহলে প্রশ্ন সমাধান করা শুরু করি ইনশাল্লাহ। আমরা এই সপ্তাহে, আমি প্রথমে একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের এই সপ্তাহে যেটা পড়া হয়েছিল সেটা বাংলার জন্য। বাংলার আমাদের পড়া হয়েছিল বাংলা ভাষা ও লিপি। ঠিক আছে, বাংলা ভাষা ও লিপি পড়া হয়েছে আমাদের এই সপ্তাহের জন্য। বাংলা ভাষা ও লিপি পড়া হয়েছে আমাদের এই সপ্তাহের জন্য। আর এখানে ইংলিশ ছিল আমাদের পার্টস অফ স্পিচের নাউন পার্টটা ছিল, এন্ড প্রোনাউন, আর একটা প্রোনাউন ছিল। আর বিজ্ঞান বা টেকনিক্যালের যেটা হয়েছে আমাদের বিজ্ঞান বা টেকনিক্যাল, এই টপিক থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকবেই। সেটা বিজ্ঞানের একদম প্রাথমিক আলোচনা অর্থাৎ কে কি আবিষ্কার করেছেন। একই সাথে ছিল কোষের প্রায় আমাদের মাইটোকন্ড্রিয়া পর্যন্ত অলমোস্ট শেষ হয়ে গেছিল, তাই না? মাইটোকন্ড্রিয়া পর্যন্ত কিন্তু শেষ হয়েছে। এখন বিষয় যে আপনি এই যে ক্লাসগুলা, এই তিনটা টপিক আমাদের এই সপ্তাহটা হয়েছিল, এই সপ্তাহ থেকে আবার এখানে আমাদের জিকে এবং ম্যাথ অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখেন, এই যে বিষয়গুলা আগামী সপ্তাহে আমরা যে রিভিশন করব, রিভিশন ক্লাস থাকবে 2 নাম্বার রিভিশন ক্লাস, এবং 2 নাম্বার রিভিশন ক্লাসে এখানে যে টপিকগুলো অ্যাড হবে, এখানে যে টপিকগুলো শেষ হচ্ছে, এগুলোর সাথে অ্যাড হয়ে যাবে। এর সাথে আপনারা প্রত্যেকেই জানেন বাংলার সাথে আমাদের মেমোরাইজ পার্ট কিন্তু অ্যাড করা আছে, ইংলিশের সাথে মেমোরাইজ পার্ট অ্যাড করা আছে, যে কতটুকু পরিমাণ পড়বেন সেটা কিন্তু দেওয়া হয়েছে। তাহলে আপনি এক সপ্তাহে যতটুকু পড়লেন সেই টপিকগুলো থেকে বিগত প্রশ্ন কতগুলো আসছে, কোন ধরনের প্রশ্ন আসছে, এবং আপনি সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারতেছেন কিনা, এটা সব থেকে মুখ্য বিষয়। তাহলে চলেন আমরা আজকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করা শুরু করি।
প্রায় আমরা আজকে অনেক প্রশ্ন সলভ করবো, মানে তিনটার যে প্রশ্নগুলো এক টপিকের মধ্যে যতগুলো থাকতে পারে। তো প্রথমে হচ্ছে আমরা বিজ্ঞান বা টেকনিক্যালের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। তবে এখানে বিষয়টা হচ্ছে দেখেন, ভর্তি পরীক্ষার্থীদের ক্ষেত্রে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখান থেকে বিজ্ঞানের ক্ষেত্রে কতগুলো প্রশ্ন হয়, যারা আপনারা বিএসসি নার্সিং এ আছেন তাদের কিন্তু এখান থেকে হচ্ছে 40টা প্রশ্ন, যারা হচ্ছে ডিপ্লোমাতে আছেন তাদের কিন্তু এখান থেকে 30টা প্রশ্ন। আবার যারা আপনার হচ্ছে নিয়োগ পরীক্ষা দিবেন তাদের কিন্তু টেকনিক্যালে হচ্ছে 40টা প্রশ্ন। তার মানে বিজ্ঞান এমন একটা সাবজেক্ট, বিশেষ করে হচ্ছে আপনার দেখেন 40টা 30টা 40টা পর্যন্ত প্রশ্ন একটা সাবজেক্ট থেকে। তাহলে এই সাবজেক্টটা আপনাকে কতটা ইফেক্টিভলি পড়তে হবে, এবং এখন প্রত্যেকটা টপিকে আপনাকে একদম মূল বই ভিত্তিক করতে হবে, তা না হলে এখান থেকে প্রশ্নগুলো যদি আপনি শুধু প্রশ্ন সলভ করতে চান, শর্ট করে করতে চান, তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে। সো এইখানে আমি বলবো একদম যেন টোটালি ক্লিয়ার থাকে। ওকে, তাহলে আমরা হচ্ছে আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করছি, প্রথম আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে বিজ্ঞানের সাবজেক্টটা। বিজ্ঞানের যে প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনায় আসছে, এই শেষ হয়েছে, সেখানে দেখেন আপনি প্রশ্নগুলো মিরাজ 17তে আসছিল পরীক্ষাতে। এটা হচ্ছে মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি? কোষ, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস। দেখেন নিউক্লিওলাস, এখানে বিষয়টা হচ্ছে আমরা কোষ যখন পড়ছি, কোষের কিন্তু প্রত্যেকটা গঠনিক অঙ্গাণুগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, তাই না? তাহলে একদম বেসিক থেকে আমরা যে শুরু করছিলাম, সেখানের প্রশ্নগুলো কেমন ছিল দেখেন। মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি, অর্থাৎ মানবদেহের গাঠনিক মৌলিক ইউনিটের নাম কি, মানবদেহের গাঠনিক এককের নাম কি, এইগুলো এইভাবে প্রশ্নটা ছিল আপনাদের। একদম দেখেন, মানে এই সপ্তাহের যে শীটটা আপনাদের দেওয়া হয়েছে বইয়ে যেভাবে আছে, আপনারা একদম কোষের প্রথম লাইনগুলোতে যেগুলো আপনারা পড়ছেন একদম সেখান থেকে আপনারা অ্যান্সার করে ফেলেন। প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে? 1 নম্বরের যখন আপনারা যে প্রশ্নেরই অ্যান্সার করবেন, বই থেকে কিনবো বই থেকে কিনবেন বুঝতে পারিনি। আচ্ছা দেখেন, 1 নাম্বার লিখে তারপর হচ্ছে ক, খ, গ অথবা ঘ, এভাবে আপনারা অ্যান্সার করবেন, অথবা আপনারা 1 দিয়ে এ অথবা বি অথবা সি অথবা ডি এভাবে অ্যান্সার করতে পারেন। প্রত্যেকেই কত নাম্বার প্রশ্নের অ্যান্সার করতেছেন একটু অ্যান্সার করে ফেলবেন, আর প্রত্যেকেই প্রশ্নগুলোর অ্যান্সার করবেন, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। কারণ দেখেন, এই প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে, আপনাকে রিভিশন দিতে হবে, আপনার প্রশ্নের সাথে সবসময় লেগে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ এই প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু কনফিউশনে কোনোভাবে পড়া যাবে না। প্রত্যেকটা সপ্তাহের যে টপিকগুলো শেষ হবে, ওই টপিকটা তো আপনি শেষ করবেনই, যদি আগের সপ্তাহের টপিক শেষ হয়ে যায় ওটার সাথে অ্যাড করে দেন হচ্ছে আপনি রিভিশনে রাখবেন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 1 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি? কোষ, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া অথবা নিউক্লিওলাস। প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু নিয়ে আমরা আলাদা করে পড়ছি, প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুর কাজগুলো পড়ছি, বৈশিষ্ট্যগুলো পড়ছি। এই জন্য কিন্তু দেখেন প্রশ্নগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কোথা থেকে হয়, কোন ধরনের প্রশ্ন হয়। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন, একই সাথে লাইভটা একটু শেয়ার করে দিন। প্রত্যেকেই 1 নম্বরের প্রশ্ন, খুব কমন একটা প্রশ্ন, মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি? মানবদেহের যে ক্ষুদ্র ইউনিট বা মৌলিক ইউনিট বা মৌলিক একক বা শুধু একক, এইটার নাম কি? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন 1 নম্বরের উত্তর কি হবে। ঝটপট অ্যান্সার করে ফেলেন, 1 এর উত্তর কি হবে প্রত্যেকেই। দেখি কে কে সর্বপ্রথমে অ্যান্সার করতে পারেন, ঝটপট অ্যান্সার করে ফেলেন যে উত্তরটা কি হবে। 1 নম্বরের উত্তর অসমাপ্ত গল্প দিয়েছেন হচ্ছে 1 এর এ দিয়েছেন। ওকে, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন যে সঠিক উত্তরটা কি হবে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, 1 এর এ দিয়েছেন অসমাপ্ত গল্প। বাকিরা প্রত্যেকে ঝটপট একটু অ্যান্সার করে ফেলেন যে সঠিক উত্তরটা কি হবে। আয়েশা সিদ্দিকা দিয়েছেন হচ্ছে 1 এর ক। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এবং এই প্রশ্নটা আসছে মিডাই 17। কোথায় কোথায় পরীক্ষাতে আসছে, শুধু যে এই জায়গাতেই পরীক্ষার প্রশ্নটা আসছে তা কিন্তু না, ভর্তি পরীক্ষাতেও আসছে। এছাড়াও আরো অন্য যে হচ্ছে আপনার পরীক্ষাগুলো হয়েছে নন ক্যাডারের, সেখানেও কিন্তু প্রশ্নগুলো আসছে। সো একটা প্রশ্ন দেখেন কত জায়গাতে আসে, সুতরাং টপিকটা পড়তে হবে আপনাকে একদম ক্লিয়ার করে। ওকে, আপনারা 1 এর উত্তর দিয়েছেন হচ্ছে ক, হ্যাঁ কোষ। তাহলে দেখেন কোষ হচ্ছে মানবদেহের গাঠনিক এবং হচ্ছে কি মানবদেহের মৌলিক ইউনিটের নামই হচ্ছে কি কোষ। তাহলে 1 এর উত্তর যারা দিয়েছেন ক, সঠিক উত্তর দিয়েছেন। চলেন আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। 2 নম্বর প্রশ্ন কি বলছে, এবং এগুলো নিয়ে কিন্তু আমরা টপিকের মধ্যে হচ্ছে বিস্তারিত পড়ছি, সো এখানে কিন্তু আর আলাদা করে প্রত্যেকটা নিয়ে আলোচনা করছি না, জাস্ট আমরা প্রশ্নগুলো পারি কিনা ওইটাই কিন্তু আমরা রিভিশন দিচ্ছি, যে 1 সপ্তাহে আমাদের যে পড়াটা হয়েছে ওই পড়াটাই আমরা রিভিশন দিচ্ছি। 2 নম্বর কি বলছে দেখেন, কোষ আবিষ্কার করেন কে? এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সহকারী, এরপর হচ্ছে রাসায়নিক পরীক্ষার ক্ষেত্রে আসছিল 2 এ 2 এ। আর এখানে কি বলছে দেখেন, কোষ আবিষ্কার করেন কে? এটা হচ্ছে আপনার প্রশ্ন, কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক, রবার্ট ব্রাউন, রবার্ট চার্লস নাকি রবার্ট সেইডন? প্রত্যেকেই 2 নম্বরের অ্যান্সার করে ফেলেন, ঝটপট অ্যান্সার করেন, আর প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিন। হ্যাঁ, হামিদা হচ্ছে 1 এর ক, 1 প্রশ্ন শেষ হয়েছে, আমরা 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে 2 এর উত্তর কি হবে।
যে কোষ আবিষ্কার করেন কে? দেখেন আপনারা যে পড়ছেন এই সপ্তাহে যে পড়াগুলো আমাদের পড়া হয়েছে, আপনারা যে রিভিশন দিচ্ছেন, সেখান থেকে আপনারা প্রশ্নগুলো পারেন কিনা, প্রশ্নগুলো পারতেছেন কিনা, কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে বিভিন্ন পরীক্ষায়, সেটা আমরা একই সাথে দেখে নিব। এই ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি শুধু থিওরি আকারে পড়ে যান, যদি প্রশ্ন সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে দেখবেন যে মানে আপনার দিন শেষে এমন মনে হবে যে যেগুলো পড়তেছে এইগুলো কি ইফেক্টিভ হচ্ছে, এইগুলো কি আমার পরীক্ষাতে আসবে। সেকেন্ড হচ্ছে, আপনি শুধু প্রশ্ন পড়ে যান, তাহলে দেখবেন অনেক পড়া আপনার গ্যাপ থেকে যাচ্ছে। কারণ দেখেন এর বাইরে কিন্তু আমরা অনেক অনেক প্রশ্ন পড়ে ফেলছি ওখানে, তাই না? অনেকগুলো দাগাইছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে পড়তে হবে উভয়, অর্থাৎ কি আপনাকে প্রথমে হচ্ছে একদম থিওরি আকারে টোটাল টপিকটাই ক্লিয়ার করতে হবে, তারপরে আপনাকে প্রশ্ন সমাধান করতে হবে। এভাবেই কিন্তু আপনার পড়াটা কন্টিনিউ চলতে থাকবে, এটা চলমান থাকবে। সেকেন্ডলি হচ্ছে এই পড়াটা যদি আপনার সবসময় রিভিশন থাকে, নতুন টপিক অ্যাড হবে, পুরাতন টপিক ওটার সাথে, নতুন টপিক শুরু করবেন, পুরাতন টপিক অ্যাড করবেন, তাহলে দেখবেন পড়াটাও রিভিশন। তার মানে কি, এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের প্রত্যেকটা টপিক যেমন রিভিশনে থাকবে, একই সাথে আমাদের পড়াগুলো কিন্তু খুব ইফেক্টিভ হবে। ওকে, হামিদা দিয়েছেন হচ্ছে 2 এর ক দিয়েছেন, রবার্ট হুক দিয়েছেন, ওখানে কার্ভি সাউন্ডসন এবং হচ্ছে কি ছিল, রবার্ট হুক ছিল, তাই না? তাহলে কে কোনটা আবিষ্কার করেন, কোন আবিষ্কার করেন, এরপর হচ্ছে আধুনিক কোষের প্রবক্তাকে, এইভাবে কিন্তু আলাদা আলাদা করে ছিল, তাই না? তাহলে দেখেন কোষ আবিষ্কার করেন কে, সেটা হচ্ছে কি রবার্ট হুক। যারা 2 এর ক দিয়েছেন, আয়েশা, হামিদা, সবাই সঠিক দিয়েছেন। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসি। 3 নম্বর প্রশ্নে কি বলছে, কোষের নামকরণ করেন কে? দেখেন দারুণ একটা প্রশ্ন আসছে যে কোষের নামকরণ করেন কে, কোষের নামকরণ করেন কে, কোষ আবিষ্কার করেন কে? কে বলছে? দেখেন রবার্ট হুক, রবার্ট ব্রাউন, কার্লফি, হচ্ছে কে আর পর্টার, আর আরেকটা কি আছে, অ্যান্টনি ভ্যান লেয়েডেন হুক। আচ্ছা, প্রত্যেকে একটু লিয়েন হুক, প্রত্যেকে 3 নম্বরের প্রশ্নের অ্যান্সার করে ফেলেন। 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন যে কোষের নামকরণ করেন কে। প্রত্যেকে 3 এর অ্যান্সার করে ফেলবেন চটপট। কোষের নামকরণ করেন কে? 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে কোষের নামকরণ করেন কে। এভাবে আপনাকে কিন্তু প্রত্যেকটা টপিকই শেষ করতে হবে একদম। 3 নম্বর প্রশ্নের উত্তর করে ফেলেন প্রত্যেকে ঝটপট, যে কোষের নামকরণ করেন কে। কোষের নামকরণ করেন কে? আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব, অর্থাৎ এই সপ্তাহে আমরা যতগুলো পড়ছি, এই সপ্তাহে আমরা যতগুলো টপিক পড়ছি, যে কয়টা টপিক পড়ছি সবগুলো ইনশাল্লাহ শেষ করব। সো প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে কোষের নামকরণ করেন কে। 3 নম্বর প্রশ্ন, 3 এর উত্তর দিয়ে ফেলেন প্রত্যেকেই। এটা রবার্ট হুক, রবার্ট ব্রাউন, নাকি হচ্ছে পর্টার, নাকি অ্যান্টনি ভেন লিউয়েন হুক, কে হচ্ছে কোষের নামকরণ করেন? প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন যে সঠিক উত্তর কি হবে। 3 এর ঘ দিয়েছেন, লিওন হুক দিয়েছেন, আচ্ছা অ্যান্টনি ভ্যান লিয়েন হুক। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে হচ্ছে নামকরণ করেন কে। এখানে কিন্তু জিজ্ঞাসা করছে যে কোষের নামকরণ করেন কে, প্রশ্নটা একটু অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই। প্রত্যেকে ঝটপট একটু অ্যান্সার করে ফেলেন। তিনের ঘ দিয়েছেন হচ্ছে হামিদা। হামিদা দেখেন এখানে হচ্ছে কি, লিওনেল হুক প্রথম কি করেন বলুন তো? ইনি হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে কিন্তু আলোচনায় আসেন, তাই না? যন্ত্র ইনি হচ্ছে আবিষ্কার করেন, প্রথমেই হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, এবং ইনি কিন্তু এখানে যে ক্ষুদ্র জীবগুলো আছে, ব্যাকটেরিয়া, জীবাণু, এগুলা নিয়ে কিন্তু সর্বপ্রথমে মতবাদ দেন, তাই না? তাহলে এটা কি হবে দেখেন, তাহলে এটা দেখেন কি হবে হচ্ছে, তাহলে এটা কিন্তু আপনার প্রথমে উত্তরে আসতেছে না, লিওন হুক। তাহলে উনি হচ্ছে কি অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, লিওন হুক। তাহলে এখানে দেখেন কোষের নামকরণ করেন, আবিষ্কার করেন, এটা সবই কি করেন? এটা হচ্ছে রবার্ট হুক। তাহলে 3 এর উত্তর হবে হচ্ছে ক। ঠিক আছে, 3 এর উত্তর হবে হচ্ছে ক। যারা ক দিয়েছেন তারা কিন্তু সঠিক দিয়েছেন, আয়েশা সঠিক দিয়েছেন। পেইড ব্যাচে যারা আছেন তারা কিন্তু এগুলো খুব ডিটেইল পড়ে ফেলছেন। এই ধরনের প্রশ্নগুলাই দেখেন বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েক মিনিটে আসছে, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো আসে। এগুলো আমরা একটু খুব ক্লিয়ার করে কমপ্লিট করবো। ওকে, কোষ মতবাদের প্রবক্তাকে, তাহলে দেখেন ওই যে কোষ মতবাদের প্রবক্তা, ওই পরের লাইনেই কিন্তু ছিল আপনার। কে বলছে দেখেন, গ্রেগার জোহান মেন্ডেল, এরপর হচ্ছে সোয়ান, নাকি লুই পাস্তুর, নাকি হচ্ছে কে বলছে আরেকটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। প্রত্যেকটা প্রশ্নই একটু এখানে অ্যান্সার করে ফেলেন, কারণ এই সবগুলো সম্পর্কে জানেন। কারণ আমরা যখন হচ্ছে একদম, আমি বইটা একটু আপনাদেরকে দেখাই, আমরা গতদিন যে হচ্ছে যেখান থেকে পড়ছি, কোর্স থেকে যখন আমরা শুরু করছিলাম, তখন দেখেন এখানে হচ্ছে বইয়ের একদম প্রথমে আমাদের কি ছিল, প্রথমেই হচ্ছে বইয়ের কিন্তু আমি, এবং এই বইটা থেকে কিন্তু আপনাদের এবারে ভর্তি পরীক্ষায় 80+ প্রশ্ন যে কমন হুবহু বইয়ের পেজ সহ আমাদের পেজে দেওয়া আছে, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন, ছবি সহ দেওয়া আছে। আমরা কিন্তু পড়ছিলাম এখানে দেখেন প্রথমে হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো নিয়ে, কারণ আমরা জানি যে এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, বিজ্ঞানের কোন শাখায় কি আলোচনা করা হয়, এইখান থেকে কিন্তু বিজ্ঞানের এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে।
এরপরে দেখেন কে কি আবিষ্কার করেন। এখানে দেখেন এই যে হচ্ছে আপনার ভেসিয়ালাস, এরপর হচ্ছে অ্যারিস্টটল, তারপরে এই যে দেখেন এখানে হচ্ছে রবার্ট হুক, হ্যাঁ এখানে দেখেন এই যে পালবার্গ, রবার্ট কোর্স, প্রত্যেকটা কিন্তু এই যে ক্যারোলাস লিনিয়াস ইনি হচ্ছে ট্যাক্সোনমির জনক। এরপর দেখেন এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আছে। ক্যারল ল্যান্ডস্টাইনার রক্তের গ্রুপের জনক। এরপর হচ্ছে আপনার দেখেন এই যে চার্লস ডারউইন উনি ছিলেন বিবর্তনের জনক। এই যে মেন্ডেল উনি ছিলেন কি, উনি হচ্ছে জেনেটিক্স এর জনক ছিলেন, তাই না, মেন্ডেলা। এরপরে দেখেন হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই আছে। দেখেন মেন্ডেল তাহলে কিসের ছিলেন, জেনেটিক্স এর, বলছে সোয়ান কিসের, লুই পাস্তুর কিসের, এরপর হচ্ছে কি ক্যারোলাস লিনিয়াস। প্রত্যেকটা একটা অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকে ঝটপট একটা অ্যান্সার করে ফেলেন। এই যে এই টপিকটা কিন্তু আমরা পড়ছি। এরপর হচ্ছে কোষের বিস্তারিত, কোষের গঠনিক এককগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি, প্রত্যেকটা গঠন অঙ্গাণুগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। সো প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। জবের জন্য আমরা আলাদা বই তো খুব দ্রুতই পাবলিশ করবো, সেপ্টেম্বরের ফার্স্ট উইক ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, এখানে কি নার্সিং অ্যাডমিশন ক্লাস করানো হয়? হ্যাঁ, আমাদের তো অ্যাডমিশনের ব্যাচই আলাদা, তাই না? আমাদের কিন্তু সেকেন্ড এবং থার্ড টাইমের ব্যাচের ক্লাস অলরেডি চলছে। সেকেন্ড থার্ড টাইম, ফার্স্ট টাইম এটা হচ্ছে পরীক্ষার পরেই শুরু হবে ইনশাল্লাহ। দিয়েছেন হচ্ছে ইসপিআর দিয়েছেন, খ দিয়েছেন 4-এর। বইয়ের নাম জবের জন্য আমাদের আলাদা বই বের হচ্ছে, আর এটা হচ্ছে অ্যাডমিশনের বই যেটা। আচ্ছা, এরপর হচ্ছে হ্যাঁ নার্সিং এর ক্লাস করানো হয়। ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন ঝটপট। আমাদের কোর্স তো সবগুলাই মানে একমাত্র আমাদেরই তো পূর্ণাঙ্গ কোর্সই চলে, যেখানে হচ্ছে আপনার 1 নম্বরে চলছে অ্যাডমিশন, অ্যাডমিশন 2-এ হচ্ছে আমাদের একাডেমিক কোর্সগুলো, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এভাবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের 3-এ চলে লাইসেন্স, 4-এ চলে হচ্ছে জব। দেখেন পূর্ণাঙ্গ কোর্স সবগুলারই। এরপরে হচ্ছে আরো অনেক অনেক যেগুলো হচ্ছে আপনারা চাইছিলেন, আমরা কোর্সগুলো কন্টিনিউ করি নাই, কারণ হচ্ছে কি যে আমাদের এই কোর্সগুলো এমনিতেই ফুল, এগুলো নিয়ে হচ্ছে সবগুলো কন্টিনিউ চলছে এখন। আচ্ছা, তাহলে এখানে একটু অ্যান্সার করে ফেলেন প্রত্যেকে, যে হচ্ছে এটা হচ্ছে কি তাহলে জেনেটিক্স এর। সোয়ান কিসের ছিল? উনি হচ্ছে কোষ মতবাদের, হচ্ছে আপনার এই যে কোষ মতবাদের প্রবক্তাকে, সেটা হচ্ছে সোয়ান, তাই না। লুই পাস্তুর কিসের? এবং হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এই দুইটা প্রশ্ন কিন্তু খুব কমন প্রশ্ন, এবং প্রত্যেকে একটু অ্যান্সার করতে পারেন। লুই পাস্তুর এবং হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, প্রত্যেকে একটু অ্যান্সার করতে পারেন। দেখেন এই জায়গাগুলো, এই যে কোষের আবিষ্কারগুলো কিন্তু আমি বারবার এইখান থেকে আপনাদের কেন বলছিলাম, এই যে বিভিন্ন আবিষ্কারগুলো থেকে আপনারা কেন পড়বেন, এইখান থেকে কিন্তু প্রত্যেকবারই দেখবেন বিভিন্ন পরীক্ষাতে একটা প্রশ্ন এখান থেকে থাকেই। একদম এটা হচ্ছে যে আবিষ্কারের জায়গাগুলো থেকে কিন্তু এই প্রশ্নগুলো ছিল, দেখেন একদম এই যে আবিষ্কারের জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন ছিল। আর এই যে হচ্ছে আপনার সোয়ান কই, এইখানে দেখেন এই যে কালজি সোয়ান, এখানে কিন্তু এইগুলো সবই আপনার আলাদা আলাদা করে ছিল। এই জন্য হচ্ছে এগুলা প্রত্যেকে এইখান থেকেই সুন্দর করে পড়বেন, ঠিক আছে। ওকে, ওকে, আপনারা অ্যান্সার করেছেন হচ্ছে 4-এর খ অ্যান্সার করেছেন, সোয়ান সঠিক উত্তর করেছেন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা পরের প্রশ্ন চলে আসি। এগুলো কিন্তু সবগুলো ডিটেইল পড়ানো হয়েছে, এই জন্য আমরা এখানে আলোচনা করছি না। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি? পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি দেখেন তো, অ্যামিবা, তেলাপোকা, বাদুড় নাকি বানর? প্রথম সৃষ্টির জীব কি ছিল? পৃথিবীর প্রথম সৃষ্টির জীব কি? এটা হচ্ছে থানা শিক্ষা অফিসার 16। আচ্ছা দেখেন কি বলছে এখানে, অ্যামিবা, তেলাপোকা, বাদুড় নাকি হচ্ছে বানর? কোনটা পৃথিবীর প্রথম সৃষ্ট জীব? এইগুলো আপনারা পরের টপিকেই পাবেন, যদিও এখান থেকে আমরা টপিক কিছু কিছু প্রশ্ন এখান থেকে দেওয়া হয়েছে। দেখেন পরের টপিকে যখন যাবেন এগুলো কিন্তু সব ডিটেইলে আছে আপনাদের। এই যে আপনারা কোষ শেষ হবে, এখানে হচ্ছে অণুজীবের মধ্যে গেলেই এগুলো সবই ডিটেইল পেয়ে যাবেন। এখানে হচ্ছে উদ্ভিদের শরীরতন্ত্র, এই যে উদ্ভিদের প্রজননের পরেই হচ্ছে এই যে দেখেন প্রাণীর হচ্ছে বিভিন্নতা ও শ্রেণী বিভাগ, এই জায়গাতে আসলে কিন্তু আপনি একবারে ডিটেইল এখানে সবগুলাই পেয়ে যাবেন। সেই টপিকটা আমরা আগামী সপ্তাহে পড়বো, যেহেতু মানে এই সপ্তাহে পড়বো, রানিং সপ্তাহে এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে কয়েকটা প্রশ্ন আপনাদের অ্যাড করা হয়েছে, যেগুলো খুবই কমন প্রশ্ন। 4-এর খ, 5 নম্বরের উত্তরটা কি হবে একটু অ্যান্সার করে ফেলেন, যে পৃথিবীর সৃষ্ট প্রথম জীব কি? পৃথিবীর সৃষ্ট প্রথম জীব কি? বলছে অ্যামিবা, তেলাপোকা, বাদুড় নাকি বানর? খুব কমন একটা প্রশ্ন, যে পৃথিবীর সৃষ্টির প্রথম জীব কি। দেখেন আপনাকে পড়তে হবে, আমি সব সময় বলি, যেরকম লাইসেন্সের পড়াগুলো আপনাকে পড়তে হবে টপিক বেস, আপনার একাডেমিকের পড়াগুলো টপিক বেসড একদম সাজিয়ে পড়তে হবে, ঠিক এরকম আপনি যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকের প্রিপারেশন নেন, সেটা আপনি বেসিক টু অ্যাডভান্স পড়েন।
একদম যদি সেটা হচ্ছে কোনো এরকম আপনার টপিক থাকে নির্দিষ্ট মূল বই ভিত্তিক যেভাবে পড়া আপনি ওইভাবে পড়েন, তারপরে প্রশ্নগুলো সলভ করেন, দেখবেন যে আপনার ইনশাল্লাহ কোনো প্রশ্নই আপনার আটকাবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে এখানে দিয়েছেন হচ্ছে একের না, আমরা এখন আসি হচ্ছে 5 নম্বর প্রশ্নে, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে অ্যামিবা দিয়েছেন, তাহলে দেখেন যারা আপনারা অ্যামিবা দিয়েছেন, অ্যামিবা কিন্তু সঠিক উত্তর। যে পৃথিবীর সৃষ্টি, দেখেন পৃথিবীর প্রথম সৃষ্ট জীব হচ্ছে কি অ্যামিবা, ঠিক আছে, প্রথম সৃষ্ট জীব হচ্ছে অ্যামিবা। অ্যামিবা, ব্যাকটেরিয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষাতে অনেক প্রশ্ন হয়। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কি বলছে দেখেন, কোনটি এককোষী প্রাণী? এখানে আছে মাছ, অ্যামিবা, ম্যালেরিয়া নাকি গরু। দেখেন তো কোনটি এককোষী, এককোষী প্রাণী কোনটি, ওই একই জায়গায় একই প্রশ্নের মধ্যে এগুলা পেয়ে যাবেন। কোনটি এককোষী প্রাণী। আমরা আজকে 3টা সাবজেক্ট শেষ করব কিন্তু, দেখেন একটা হচ্ছে বিজ্ঞান, আমরা হচ্ছে বিজ্ঞান টেকনিক্যালের টপিকগুলো শেষ করব, এরকম প্রত্যেকটা টপিক থেকে আমরা আলাদা আলাদা করে পড়বো। বাংলা পড়বো, এরপরে বাংলা যেগুলো পড়ছিলাম, এরপর হচ্ছে ইংলিশ, এই 3টা সাবজেক্টের যে প্রশ্ন অলমোস্ট হচ্ছে 100 এমসিকিউ আমরা আজকে শেষ করব, ঠিক আছে। তাহলে এভাবে আপনি প্রত্যেকটা সাবজেক্ট পড়বেন, প্রত্যেকটা টপিক পড়বেন, প্রশ্নগুলো রিভিশন দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার টপিক ক্লিয়ার, আপনার একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে 6 নম্বরের অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই। 6-এর উত্তর করছেন খ করছেন সাইরা ইসলাম, সেটা লিখেছেন হচ্ছে অ্যামিবা। প্রত্যেকে বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন যে কোনটি এককোষী প্রাণী, প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে হচ্ছে এককোষী প্রাণী কোনটি। বলছে মাছ, মাছ হচ্ছে বহুকোষী আমরা জানি। অ্যামিবা, ম্যালেরিয়া নাকি হচ্ছে গরু বহুকোষী, ম্যালেরিয়াও বহুকোষী, তাহলে এককোষী হচ্ছে কি, এককোষী হচ্ছে অ্যামিবা। যারা অ্যামিবা দিয়েছেন খ অ্যান্সার করেছেন, সঠিক উত্তর করেছেন, তাহলে অ্যামিবা হচ্ছে কি, অ্যামিবা হচ্ছে উত্তর, এককোষী প্রাণী। ওকে, এরপরের প্রশ্ন চলে আসি আমরা 7 নম্বর প্রশ্ন। যেহেতু আমরা অনেক প্রশ্ন শেষ করব, সেহেতু পড়তে একটু দ্রুত দ্রুত অ্যান্সার করবেন। দেখেন, একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত, অর্থাৎ ব্যাকটেরিয়া আমরা প্রত্যেকে জানি ব্যাকটেরিয়া কয় কোষী, এবং সেটা হচ্ছে এইটা কোন ধরনের হচ্ছে আপনার জীব, অনুজীব, এগুলো কিন্তু আমরা পড়ছি, তাই না। এখানে হচ্ছে প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকেই। ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, আদি কোষ, প্রকৃতি কোষ, এগুলোর মধ্যে কিন্তু উদাহরণগুলো আমরা পড়ে ফেলছি একদম প্রথম টপিকের মধ্যে। তাহলে এটা হচ্ছে কি, দেখেন 7 নম্বর প্রশ্ন, যে একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত, একটি, দুইটি, তিনটি নাকি এটা চারটি, নাকি এটা হচ্ছে বহুগুলো কোষ দ্বারা গঠিত, অর্থাৎ বহুকোষী, কোনটা হবে উত্তর? প্রত্যেকে একটু 7 নম্বরে অ্যান্সার করে ফেলেন, 7-এর অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই ঝটপট। যে অ্যামিবা হচ্ছে, এই ব্যাকটেরিয়া হচ্ছে, ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত, ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত, ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত, প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন। 7-এর ডি দিয়েছেন, লিখেছেন বহু। আচ্ছা, ব্যাকটেরিয়া হচ্ছে বহুকোষী। আচ্ছা, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। আমি একটু আপনাদের প্রশ্নটাও দেখেন, এটা কিন্তু পড়া হয়েছে নূর, আপনি মেবি হচ্ছে টপিকটা পড়েন নাই, আপনি হয়তো টপিকটা একদমই পড়েন নাই, এগুলো কিন্তু একদম প্রথমে প্রশ্নের মধ্যে আছে। কোষের যে প্রকারভেদ গুলা, ওর মধ্যে কিন্তু এগুলো আপনারা পড়ছেন। এই যে দেখেন, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, এই যে হচ্ছে শরীর বৃত্তীয় ভিত্তির উপর ভিত্তি করে, হ্যাঁ, এখানে কিন্তু এই যে নিউক্লিয়াসের গঠনত্ব ভিত্তি করে হচ্ছে কোষ দুই ভাগে, দেখেন ভিত্তিতে কোষ হচ্ছে দুই ভাগে বিভক্ত। এই যে হচ্ছে আদিকেন্দ্রিক আর হচ্ছে আপনার প্রকৃত কেন্দ্রিক, প্রোক্যারিওটিক। এরপরে এখানে কিন্তু ছিল নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে, এরপর হচ্ছে হ্যাপ্লয়েডের উপরে ভিত্তি করে। এরপরে এখানে দেখেন যে এখানে হচ্ছে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েডের এগুলোর উপরে ভিত্তি করে, এখানে কিন্তু প্রত্যেকটা উদাহরণই দেওয়া ছিল। এরপর হচ্ছে অণুজীবের মধ্যে এসে, অণুজীবের মধ্যে যখন আপনি দেখেন এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে, এখানে ভাইরাস রিলেটেড বা ব্যাকটেরিয়া রিলেটেড, দেখেন ভাইরাসের আয়রন, ব্যাকটেরিয়ার আয়রন, এখানে ব্যাকটেরিয়া, দেখেন এই যে কোষ প্রাচীর বিশিষ্ট এককোষী। দেখেন এখানে প্রশ্ন কিভাবে কিভাবে আসে, এটা হচ্ছে কোষ প্রাচীর বিশিষ্ট এককোষী, প্রোক্যারিওটিক, হ্যাঁ, ওই যে প্রোক্যারিওটিকের মধ্যে কিন্তু আবার ছিল আদি কোষ। এরপর দেখেন ক্ষুদ্রতম সরল অনবীক্ষণিক জীব এটা, ঠিক আছে। এবং দেখেন এটা হচ্ছে কি, এই যে প্রাক কেন্দ্রিক, এটা হচ্ছে কি আদি কেন্দ্রিক, যেটা প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিকের উদাহরণের মধ্যে কিন্তু এটা ছিল। এই যে প্রশ্নগুলো একদম দেখেন হুবহু আপনি কমন পাবেন। আপনি হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে টপিক ধরে, প্রত্যেকটা টপিক ধরে একদম সুন্দর করে পড়ে যাবেন, এরপরে প্রশ্নগুলো আপনি রিভিশন করবেন, ঠিক আছে। তাহলে এ দিয়েছেন, 7-এর এ দিয়েছেন, 7-এর এ দিয়েছেন, অসমাপ্ত গল্প, তারপরে হচ্ছে ছাবি আফ্রিদির উপা। হ্যাঁ, এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া, তাহলে কয়টি, একটি ব্যাকটেরিয়া একটি কোষ দ্বারাই গঠিত, ঠিক আছে, এটা হচ্ছে এককোষী। ওকে, পরের প্রশ্নে আমরা চলে আসি, 8 নম্বর প্রশ্ন।
8 নম্বর প্রশ্ন কি বলছে, বহুকোষী প্রাণী নয়, কি বলছে দেখেন, বহুকোষী প্রাণী নয় কোনটি। তার মানে এখানে বাকিগুলো হচ্ছে বহুকোষী, কোনটি বহুকোষী নয় অর্থাৎ এককোষী। এটাও কিন্তু একটু আগেও প্রশ্নটা ছিল, আপনারা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, তেলাপোকা, শামুক, অ্যামিবা নাকি মাছ। এটা হচ্ছে থানা শিক্ষা অফিসারে। বিগত প্রশ্নগুলো আপনাকে সলভ করতেই হবে, কোন ধরনের প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে, এটা যখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি বেসিকটা কমপ্লিট করবেন, তারপরে এটা বুঝবেন, তখন দেখবেন যে আপনি পড়ে স্যাটিসফাইড হচ্ছেন। তা না হলে ওই যে আপনার কনফিউশনই কিন্তু তৈরি হবে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এটা হচ্ছে কি বলছে, যে বহুকোষী প্রাণী নয়, বহুকোষী প্রাণী নয়, বহুকোষী প্রাণী নয় অর্থাৎ এককোষী কোনটি। প্রত্যেকে একটু 8 নম্বরে অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকে একটু 8 নম্বরে অ্যান্সার করে ফেলেন, উত্তরটা কি হবে ঝটপট অ্যান্সার করে ফেলেন যে কোনটি বহুকোষী প্রাণী নয় কোনটি, বহুকোষী প্রাণী নয় কোনটি, তেলাপোকা, শামুক, অ্যামিবা, মাছ। প্রত্যেকে একই প্রশ্ন কিন্তু ছিল একটু আগেও, একই প্রশ্ন কিন্তু একটু আগেও ছিল। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন কোনটা হচ্ছে, কোনটি বহুকোষী প্রাণী নয়, বহুকোষী প্রাণী নয় কোনটি। 8-এর সি দিয়েছেন নুরুদ্দিন, অ্যামিবা দিয়েছেন। আচ্ছা, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন, ঝটপট অ্যান্সার করে ফেলেন যে 8-এর অ্যান্সার কি হবে, 8-এর উত্তর কি হবে। প্রত্যেকেই 8-এর সি দিয়েছেন আবিদা, বাকিরা একটু অ্যান্সার করে ফেলবেন যে 8-এর উত্তর কি হবে। 8-এর গ দিয়েছেন আয়েশা সিদ্দিকা, এই তো সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। 8-এর উত্তর কি হবে, 8-এর উত্তর হচ্ছে হবে অ্যামিবা। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবেন, প্রত্যেকটা প্রশ্ন দেখা মাত্রই ঝটপট অ্যান্সার করবেন। দেখেন প্রশ্নগুলো পড়া আপনাদের, কোনটি দেহকোষ নয়। দেখেন দেহকোষ এবং জনন কোষ, কোষের উপরে এই যে গঠনের উপর ভিত্তি করে কিন্তু আবার দুইটা ভাগে বিভক্ত, তাই না। কোনটি দেহকোষ নয়, কি বলছে দেখেন, কোনটি দেহকোষ নয়। মনীষা আক্তার, তনিমা দিয়েছেন অসমাপ্ত গল্প, হ্যাঁ 8-এর সি ছিল। আমরা 9 নম্বর প্রশ্নে চলে আসছি। 9 নম্বরের উত্তর কি হবে একটু অ্যান্সার করে ফেলেন। বলছি স্নায়ু কোষ, ত্বক কোষ, লোহিত রক্তকণিকা নাকি শুক্রাণু। কি বলছে দেখেন যে কোনটি দেহকোষ নয়। বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডের 7-এর প্রশ্ন আসছিল। দেখেন কি বলছে যে হচ্ছে কোনটি দেহকোষ নয়, স্নায়ু কোষ, ত্বক নাকি হচ্ছে লোহিত কণিকা নাকি কি বলছে আর একটা শুক্রাণু। কোনটা হচ্ছে দেহকোষ নয়, দেহকোষ নয় কোনটি। প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন, খুব সহজ একটা প্রশ্ন, প্রত্যেকে ঝটপট অ্যান্সার করবেন। সঠিক উত্তরটা কি হবে, কোনটি দেহকোষ নয়। প্রত্যেকেই, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। দেহকোষ নয় কোনটি, প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন। 9 ডি দিয়েছেন শুক্রাণু। আচ্ছা, শুক্রাণু দিয়েছেন হচ্ছে আবিদা, দিয়েছেন শুক্রাণু, অসমাপ্ত গল্প দিয়েছেন শুক্রাণু। বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকেই, প্রত্যেকে অ্যান্সার করেন। আর প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে ডান লিখে দিয়েন, যে যে শেয়ার করছেন একটু ডান লিখে দিয়েন। দেখেন কি বলছে যে 9-এর কোনটি দেহকোষ নয়। দেখেন দেহকোষ এবং জনন কোষ আমরা প্রত্যেকেই জানি, তাই না। তাহলে দেখেন শুক্রাণু হচ্ছে কি, শুক্রাণু একটা জনন কোষ, বাকি যেগুলো আছে স্নায়ু কোষ, ত্বক কোষ, লোহিত কণিকা, এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে দেহকোষ। তো আমাদের কাছে যেহেতু চাইছে যে দেহকোষ নয় কোনটি, তাহলে সেটা জনন কোষ, সেটা কি হবে, শুক্রাণু। ওকে, হ্যাঁ মনীষা, আবিদা সবাই কিন্তু সঠিক উত্তর করছেন। 10 নম্বর প্রশ্ন চলে আসি আমরা, কি বলছে দেখেন, আদিকোষ কোনটি। ওই যে দেখেন আদিকোষ এবং হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষ কোনটি, ভাইরাস, অ্যামিবা, ব্যাকটেরিয়া নাকি হচ্ছে ভাইরাস ও অ্যামিবা। কোনটা হবে উত্তরটা, একটু প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন। কি বলছে আদিকোষ কোনটি, কোনটি আদিকোষ, আদিকোষ কোনটি, ভাইরাস, অ্যামিবা, ব্যাকটেরিয়া। এটা কিন্তু একদম কোষের যে হচ্ছে আপনার এই যে প্রকারভেদের মধ্যে কিন্তু এগুলো আপনারা পড়ছেন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, 10 নম্বরের উত্তর কি হবে। আদিকোষ কোনটি, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবেন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এটার উত্তরটা কি হবে, অ্যামিবা, ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি হচ্ছে ভাইরাস অ্যামিবা। প্রত্যেকে বি দিয়েছেন 10-এর অসমাপ্ত গল্প, ভেরি গুড। প্রত্যেকে বাকির একটা অ্যান্সার করে ফেলেন যে আদিকোষ কোনটি। পরীক্ষায় এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রশ্নগুলো আসছে, আমি ওগুলো আর মেনশন করছি না। প্রত্যেকে একটু এই প্রশ্নগুলা, বিগত যে প্রশ্নগুলো আসছে এগুলো অবশ্যই আপনি সলভ করবেন আপনার রেগুলার টপিকগুলো কমপ্লিট করার পাশাপাশি, ঠিক আছে। নুরুদ্দিন বি দিয়েছেন, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন যে 10-এর উত্তর কি হবে, যে আদিকোষ কোনটি, কোনটি হচ্ছে আদিকোষ। আমরা প্রত্যেকেই জানি যে আদিকোষটা কি, আদিকোষ হচ্ছে অ্যামিবা, তাই না। আদিকোষ কোনটি, আদিকোষ হচ্ছে অ্যামিবা।
ওকে, 10-এর খ দিয়েছেন আয়েশা নুরুদ্দিন, হ্যাঁ সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। 11 নম্বর প্রশ্ন চলে আসি, আমরা দেখেন কি বলছে যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি। আমি বারবারই যখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে 3টা পয়েন্ট দেখাই দিয়েছিলাম, বারবারই বলছিলাম যে এই এই হচ্ছে আপনার ডিফারেন্স দুইটা, ভালোভাবে মনে রাখেন, ভালোভাবে মনে রাখেন। এবং এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। বলেন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি। বাংলাদেশ ও ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এখানে প্রশ্ন আসছে। এই প্রশ্ন কিন্তু আরো কয়েকটা জায়গাতে আসছে। কি বলছে দেখেন যে আদিকোষ ও এখানে হচ্ছে প্রাণী কোষের মধ্যে পার্থক্য, ক্লোরোপ্লাস্ট নাকি নিউক্লিয়াস নাকি কোষ প্রাচীর নাকি কোষ আবরণী। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে অ্যান্সারটা কি হবে, ছটপট অ্যান্সার করে ফেলেন। প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন। 11 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 11 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? ঝটপট অ্যান্সার করে ফেলেন। বি দিছেন, বি দেওয়া লাগবে না বাংলায়, মানে ক খ গ ঘ এভাবে অ্যান্সার করেন। আর এই নাম্বারটা একটু মেনশন করেন, আপনি কত নাম্বার প্রশ্নে অ্যান্সার করছেন। 11 নাম্বার, 11 নাম্বার প্রশ্ন যে আপনি অ্যান্সার করছেন এটা একটু মেনশন করবেন, করে এটার অ্যান্সারটা কি হবে সেই অনুযায়ী আপনি দিবেন। তাহলে দেখেন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে একদম মানে প্রথম যে পার্থক্য আপনার বইয়ে সুন্দর করে দেওয়া আছে, পার্থক্যটা কি কি বলছে, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস নাকি কোষ প্রাচীর নাকি কোষ আবরণী। আমরা প্রত্যেকেই জানি যে হচ্ছে কোষ, এই যে কোষ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে কি কোষ প্রাচীর, তাই না। মানে ওই যে বলতেছিলাম যে বাকলের মতো হয়ে যাবে, বাকল ছাড়া, যেমন হচ্ছে প্রাণী কোষগুলা মসৃণ, এরপর হচ্ছে উদ্ভিদ কোষগুলা কি একটু খড়খড়ে টাইপের, যে হচ্ছে বাকল যেগুলার হয় তাই না, যে গায়ে আঁশ টাইপের থাকে। তাহলে এগুলো কি হয়ে যায় দেখেন, এটা হচ্ছে কি কোষ প্রাচীর, তাই না, কোষ প্রাচীর। আচ্ছা তাহলে দেখেন কি বলছে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি, সেটা হচ্ছে কোষ প্রাচীর। ওখানে কিন্তু আরো 4টা পয়েন্ট দেওয়া ছিল, 3টা পড়তে বলছি বারবারই। আচ্ছা পরের প্রশ্ন চলে আসি, দেখেন প্রশ্নগুলো কেমন আসছে, আশা করছি এখন বুঝতে পারতেছেন। দেখেন লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি। কি বলছে দেখেন, লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি। শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া নাকি সপুষ্পক উদ্ভিদ। প্রত্যেকের এটার অ্যান্সার করে ফেলেন। প্রশ্নগুলো দেখেন, বিজ্ঞান থেকে 40 প্রশ্ন, টেকনিক্যালে আপনি অ্যাডমিশন দেন সেখানে 40 মার্ক, ডিপ্লোমাতে থাকলে 30 মার্ক, মিডওয়াইফারি থাকলে 30 মার্ক। এইগুলো বিজ্ঞান একদম মানে সবসময় ঠোঁটের আগায় রাখতে হবে আপনাকে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ। সো প্রত্যেকেই একটু অ্যান্সার করে ফেলেন, ঝটপট ঝটপট অ্যান্সার করে ফেলেন। যে আমাদের হচ্ছে 12 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি। শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া নাকি সপুষ্পক। প্রত্যেকেই ঝটপট একটু অ্যান্সার করে ফেলেন। যে আমাদের হচ্ছে 12 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, প্রত্যেকেই। লিপিড, প্রোটিন, পলিমার, লিপিড, প্রোটিন, পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে কোষ প্রাচীর কোনটি, লিপিড, পলিমার এবং হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি কোষ প্রাচীর। সি দিয়েছে অসমাপ্ত গল্প, ব্যাকটেরিয়া। ওকে, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন যে 12-র উত্তর কি হবে। বি দিয়েছে নুরুদ্দিন, ছত্রাক না কাইটিন। আচ্ছা এখানে হচ্ছে কি লিপিড, প্রোটিন এবং পলিমার দিয়ে হচ্ছে কোন কোষ প্রাচীর তৈরি, সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার। কিসের হচ্ছে ব্যাকটেরিয়ার, সি। ঠিক আছে 12। 13 নম্বর প্রশ্ন চলে আসি আমরা। 13 নম্বর কি বলছে, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। দেখেন আবার একটা আসছে, কিন্তু এইবার হচ্ছে ছত্রাকের। ঠিক আছে, ছত্রাকেরটা কি দিয়ে তৈরি। দেখেন পেকটোস, লিগনিন নাকি হচ্ছে সুবেরন নাকি কাইটিন। মাত্রই কিন্তু বললাম যে ছত্রাকেরটা কিসের, যেহেতু প্রশ্নটা চলেই আসছে যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। মাধ্যমিক বিদ্যালয় সরকারি শিক্ষক, দেখেন ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। প্রত্যেকে একটু 13 নম্বরে অ্যান্সার করে ফেলেন যে এখানে কি বলছে দেখেন, পেকটোস, লিগনিন নাকি হচ্ছে সুবেরন নাকি কাইটিন। প্রত্যেকেই চটপট অ্যান্সার করে ফেলেন। 13 প্রশ্ন কিন্তু খুবই সহজ প্রশ্ন, এটা অ্যান্সার করে ফেলেন। ঘ দিয়েছেন সাবিয়া আফ্রিদি রুফা। কত নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছেন এটা একটু মেনশন করবেন প্রত্যেকেই। প্রত্যেকে ঝটপট। 13 ডি দিয়েছেন কাইটিন, হ্যাঁ মাত্রই কিন্তু বলতেছিলাম। হ্যাঁ 13 ঘ দিয়েছেন, হ্যাঁ কাইটিন হচ্ছে কি, কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। যদি পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন,
কোষে পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোন কোষীয় অঙ্গাণু? আমি বারবারই আপনাদেরকে বলছিলাম, দেখেন কোষীয় অঙ্গাণু থেকে যে প্রশ্নগুলো আসে, কোষের যে গঠনিক অঙ্গাণুগুলো আছে সেখান থেকে কিন্তু ওই যে প্রত্যেকটা অঙ্গাণুর আলাদা 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 গঠন এবং ওর কাজগুলা কি, কোন অঙ্গাণুটা কোন কাজ করে, এইখান থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে এবং আমি বোল্ড করে করে আপনাদের মার্ক করে দিছি। তাহলে এখন অ্যান্সার করে ফেলেন যে কোষের পানি এবং পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোনটি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস নাকি কোষ প্রাচীর? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবেন। এটা 14 নম্বরের উত্তর কি হবে? প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন যে কোনটা কোষের পানি ও কোষের পিএইচ, হ্যাঁ দেখেন পানি হচ্ছে পিএইচ এর পরিমাণ বজায় রাখে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এটার উত্তরটা কি হবে। প্রত্যেকেই উত্তর করে ফেলেন। 14 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? যে কোষে পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোনটি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস নাকি কোষ প্রাচীর? প্রত্যেকেই 14 নম্বর প্রশ্নের উত্তর করে ফেলেন। সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন যে সঠিক উত্তর কি হবে। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে একটু ঝটপট করে অ্যান্সার করে ফেলেন। 14 নম্বর প্রশ্ন 14 বি দিয়েছেন সাইটোপ্লাজম। বাকি একটু অ্যান্সার করেন যে এটার উত্তরটা কি হবে। মোজাম্মেল সানজিদ দিয়েছেন ডি। কত নম্বর প্রশ্নের অ্যান্সার করছেন সেটা একটু আপনারা মেনশন করবেন। দেখেন কি বলছে, কোষের পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোনটি? কোষের পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোনটি? সাইটোপ্লাজম দিয়েছেন। বাকির একটু অ্যান্সার করে ফেলেন, ঝটপট অ্যান্সার করে ফেলেন যে উত্তর কোনটি হবে। 14 নম্বরে 14 গ দিয়েছেন রূপা। বাকির অ্যান্সার করে ফেলেন। বি দিয়েছেন 14 বি দিয়েছেন। এই তো ভেরি গুড। মনীষা, তনিমা, নীল প্রজাপতি সবাই কিন্তু সঠিক উত্তর করতেছেন। এবং মজার একটা বিষয় দেখেন, আমি বারবারই এইটা আর একটু দেখাচ্ছি, দেখে আমরা কোষীয় অঙ্গাণু নিয়ে আর ওইভাবে আলোচনা করা হবে না, কারণ এগুলো নিয়ে আমরা এখানে পড়ে ফেলছি, তাই না? দেখেন এই যে হচ্ছে কোষের যে বিভিন্ন অঙ্গাণুগুলো কিভাবে পড়বেন সেটা নিয়ে আমি একটু বলে দিচ্ছি। কোষীয় যে অঙ্গাণুগুলো আমরা আলাদা আলাদা করে এখানে দেখছিলাম, প্রত্যেকটা অঙ্গাণু দেখেন এখানে রাইবোজোম বড় বড় করে দেওয়া আছে, লাইসোসোম আছে, এরপরে হচ্ছে এখানে কিন্তু কোষ প্রাচীর আছে, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা খুব মানে আপনার সুন্দর করে ডিটেইলে দেওয়া। এখানে দেখেন কোষ প্রাচীরের কাজ কি, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির কাজ কি হবে। এখানে দেখেন কোষ ঝিল্লিতে 3 ধরনের প্রোটিন রয়েছে, কোন কোন প্রোটিন থাকে কোষ ঝিল্লিতে, ঠিক আছে? এরপরে দেখেন প্রোটোপ্লাজমের কাজ কি বা সাইটোপ্লাজমের কাজ কি। এখানে দেখেন ফ্লুইড অফ লাইফ বলা হয়। এবং দেখেন এখানে 70 থেকে 90% পানি থাকে, তাই না? এবং দেখেন এটি হচ্ছে দানাদার। এরপরে এখানে দেখেন এখানে হচ্ছে কোষের খাদ্য তৈরি, আত্তীকরণ, শ্বসন বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তাই না? এই যে হচ্ছে সাইটোপ্লাজম বা হচ্ছে প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম। এখানে দেখেন কিন্তু প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের ডিটেইল দেওয়া আছে। এখানে পানি কাজ কি, জীবনের আধার হিসেবে কাজ করে, কতিপয় অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে। এখানে কিন্তু প্রত্যেকটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে দেখেন ফ্লুইড অফ লাইফ, তাহলে কোষের পানি এবং পিএইচ এর মান বজায় রাখবে কি, সেটা হচ্ছে সাইটোপ্লাজম, তাই না? এই জায়গাগুলো আপনারা হচ্ছে সুন্দর করে কমপ্লিট করবেন, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। কোষ ঝিল্লির কাজ যেগুলো আছে এগুলো সুন্দর করে দেখবেন।
এই যে দেখেন যেগুলো মার্ক করে করে পড়াইছিলাম, কোষ ঝিল্লির কাজগুলা কি কি, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে, এগুলো কিন্তু বারবারই বলা হয়েছিল যে কোথায় আবার বেশি থাকে, তাহলে যেহেতু এটা হচ্ছে আপনার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ করে, কোন কোন জায়গাতে এটা সব থেকে বেশি পরিমাণে থাকবে, তাহলে অ্যান্সার করছেন হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা 15 নম্বরে চলে আসি আমরা। 15 নম্বর উত্তর কি বলছে দেখেন, সকল সজীব কোষে থাকে কোনটি, সকল সজীব কোষে কোনটা থাকবে, গ্লাইকোজেন, প্লাস্টিড, নিউক্লিয়াস নাকি সাইটোপ্লাজম। এখন আরো একটি কমন প্রশ্ন চলে আসছে যে সকল সজীব কোষে থাকে কোনটি, দেখেন কোষকে সজীব রাখে, সজীব কোষে থাকে কোনটি, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 15 নম্বরের উত্তর কি হবে, প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন। 15 নম্বরের উত্তর কি হবে, অনেকে কিন্তু 14 অ্যান্সার করে ফেলছেন, 15 নম্বরে অ্যান্সার করে ফেলেন যে উত্তরটা কি হবে। সজীব কোষে কোনটি থাকে, সকল সজীব কোষে কোনটি থাকে, প্রত্যেকে অ্যান্সার করে ফেলবেন, প্রত্যেকে। 15 নাম্বার, সকল সজীব কোষে থাকে কোনটি, সকল সজীব কোষে কোনটি থাকে, 15 অ্যান্সার করে ফেলেন। সঠিক উত্তরটা কি হবে, গ্লাইকোজেন, প্লাস্টিড, নিউক্লিয়াস নাকি হচ্ছে সাইটোপ্লাজম, কোনটি হবে উত্তর। দেখেন সজীব কোষে থাকে কোনটি, এই তো অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়ে ফেলছেন। 15 হচ্ছে কি ঘ, হ্যাঁ সাইটোপ্লাজম। সজীব কোষে, সকল সজীব কোষে কি থাকে, সাইটোপ্লাজম থাকে। এরপরে হচ্ছে আমরা 16 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে দেখেন, দেহের রাসায়নিক কারখানা কোনটি। দেখেন যে প্রশ্নগুলা, অর্থাৎ কি দেহের রাসায়নিক কারখানা বলা হচ্ছে কোনটি, কোষকে, টিস্যুকে, প্রোটোপ্লাজমকে নাকি সাইটোপ্লাজমকে, কোনটিকে হচ্ছে দেহের রাসায়নিক কারখানা বলা হয়, রাসায়নিক কারখানা বলা হয় কোনটি। প্রত্যেকটা কোষীয় যে অঙ্গাণুগুলো আছে, কোষীয় অঙ্গাণুগুলোর থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, কোষীয় অঙ্গাণুগুলোর কাজ কি, কে কোন কাজ করে, কে কি নামে পরিচিত, তার গঠন কি, এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। প্রত্যেকে 16 নম্বরে অ্যান্সার করে ফেলেন যে এখানে হচ্ছে দেহের রাসায়নিক কারখানা বলা হয় কোনটিকে। নুরুদ্দিন হচ্ছে 15 ডি দিয়েছেন, অসমাপ্ত দিয়েছেন হচ্ছে 15 এ, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, 15 ডি হবে উত্তর। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে হচ্ছে দেহের রাসায়নিক কারখানা বলা হয় কোনটিকে, প্রত্যেকে। 16 অ্যান্সার করে ফেলেন। 16 দিয়েছেন হচ্ছে খ দিয়েছেন টিস্যু, টিস্যুকে বলা হয় রাসায়নিক কারখানা, রাসায়নিক কারখানা বলা হয় কোনটিকে। 15 না, 16 নম্বরে আসি আমরা এখন, 15 শেষ হয়ে গেছে, আমরা 16 নম্বরে অ্যান্সারটা করে ফেলেন। 16 বি দিয়েছেন টিস্যু দিচ্ছেন, বাকির একটা অ্যান্সার করেন। 16 কি হবে, 16 ডি দিয়েছেন হচ্ছে সাইটোপ্লাজম। মোজাম্মেল সানজিদ, রাসায়নিক কারখানা, রাসায়নিক কারখানা বলা হয় কোনটিকে, এগুলো কিন্তু প্রত্যেকটাই পড়ছেন আপনারা, এই জায়গাগুলো ভুল করেন না, প্রশ্নগুলো এই দিন বারবারই আমি আপনাদের এই জায়গাগুলো কিন্তু বলছি। হ্যাঁ বিদিসেন টিস্যু না, টিস্যু রাসায়নিক কারখানা, সাইটোপ্লাজম হচ্ছে কি কোষের রাসায়নিক কারখানা, রাসায়নিক কারখানা, রাসায়নিক কারখানা কিন্তু হচ্ছে কি এই সাইটোপ্লাজম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে মনে রাখেন। কোষে দেখেন প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু কে কি কাজ করে, কার কাজ কোনটি, কার গঠন কি, এগুলো কিন্তু খুব ডিটেইল পড়ছেন, এই প্রশ্নগুলো ভুল করেন না। হ্যাঁ মোজাম্মেল সানজিদ সঠিক উত্তর দিয়েছেন, মনীষা সঠিক উত্তর দিয়েছেন, আয়েশা সঠিক উত্তর দিয়েছেন, নুরুদ্দিন, নীল প্রজাপতি সবাই দিয়েছেন সাইটোপ্লাজম, ভেরি গুড। 17 নম্বর প্রশ্ন চলে আসি আমরা। 17 নম্বর কি বলছে দেখেন, মাইটোকন্ড্রিয়া কত ভাগ প্রোটিন থাকে। দেখেন মাইটোকন্ড্রিয়া গঠনের মধ্যে কিন্তু এগুলো একদম ডিটেইল দেওয়া আছে। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ হচ্ছে প্রোটিন থাকে, 70, 72, 73 নাকি 80, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 24তম বিশেষ আসছিল এটা, যে মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে, মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে, মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে, এগুলো কিন্তু ডিটেইল পড়ছেন প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু। এই জন্য আমি বলছি যে আপনাকে যদি এরকম ডিটেইল আপনার পড়া লাগে তাহলে আপনাকে টপিক পড়তে হবে, তা না হলে অল্প অল্প পড়ে আপনি শেষ করতে পারবেন না এবং পূর্ণাঙ্গ পড়া আপনার হবে না। মোজাম্মেল সানজিদ লিখেছেন আমাদের কোর্স ফি, আমাদের হচ্ছে জব মাত্র 750 টাকা, মাত্র 750 টাকা জবের জন্য যে কোর্সটা আমাদের। আর হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য হচ্ছে বিএসসি হচ্ছে 3500 টাকা বই ফ্রি, ডিপ্লোমা হচ্ছে আমাদের 3000 টাকা বই ফ্রি, এর মধ্যে বই ফ্রি পাবেন, কুরিয়ার করে চলে যাবে। এই তো ভেরি গুড। মোজাম্মেল সানজিদ দিয়েছেন সি দিয়েছেন 73%, আবিদা দিয়েছেন 73%, মনীষা তনিমা দিয়েছেন 73%, নীল প্রজাপতি দিয়েছেন সি 73%, ভেরি গুড। 17 হচ্ছে 73%। প্রশ্নগুলো কিন্তু আমরা যা রিভিশন দিচ্ছি এক সপ্তাহে আমরা যেগুলো পড়লাম। মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত কি, দেখেন মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত কোনটিতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে, ছত্রাকে, ব্যাকটেরিয়ায়, শৈবালে নাকি নিউরনে, কোথায় মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 18 নম্বরের উত্তর কি হবে, প্রত্যেকেই 18 নম্বরের উত্তর কি হবে, কোথায় হচ্ছে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে, ছত্রাকে অনুপস্থিত থাকে, ব্যাকটেরিয়াতে অনুপস্থিত থাকে, শৈবালে নাকি নিউরনে।
প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন। 18 নম্বর উত্তর কি হবে? হ্যাঁ 17 সি দিয়েছেন, গ দিয়েছেন রূপা। বাকিরা একটু অ্যান্সার করে ফেলবেন যে 18 নম্বরের উত্তরটা কি হবে। মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে কোনটিতে? ছত্রাকে থাকে, ব্যাকটেরিয়াতে, শৈবালে নাকি নিউরনে? আমরা কিন্তু এরপরে এখনো বাংলা ইংরেজি ক্লাস করবো, একই সাথে প্রশ্নগুলো সব শেষ করবো আজকে ইনশাল্লাহ, যেগুলো আমরা এক সপ্তাহে পড়ছি। মানে এক সপ্তাহে আপনি কিভাবে রিভিশন দিবেন, কতগুলো পড়বেন, এগুলোর উপরেই বেস করা। এখানে কিন্তু তারপরেও আমরা হচ্ছে মেমোরাইজ পার্টটা স্কিপ করছি, ওটা পরের সপ্তাহ থেকে অ্যাড হবে। তাইলে এগুলো যদি অ্যাড হয়, পড়া কিন্তু হিউজ, আপনাকে সবসময় পড়ার মধ্যে থাকতে হবে, একদম কানেক্টেড থাকতে হবে। প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন। ব্যাকটেরিয়া লিখেছেন মোজাম্মেল সঞ্জিত, অসংখ্য গল্প দিয়েছে 18 না। নিউরনে তো হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকবে বোন, এটা না, নিউরন না। বি দিয়েছেন হচ্ছে মোজাম্মেল সঞ্জিত, আচ্ছা বি দিয়েছেন। 18 হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। কোথায় কোথায় অনুপস্থিত দেখবেন, ওইখানে একটা আলাদা করেই দেওয়া আছে যে কোথায় কোথায় অনুপস্থিত। ঠিক আছে, তাহলে হচ্ছে কি ব্যাকটেরিয়া। ভেরি গুড, ভেরি গুড। মনীষা দিয়েছেন হচ্ছে বি দিয়েছেন, নীল প্রজাপতি বি দিয়েছেন, ভেরি গুড। 18 হচ্ছে ব্যাকটেরিয়া। 19 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? দেখেন এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিনিয়র স্টাফ নার্স 2020 প্রশ্নটা আসছে। তাহলে দেখেন কি বলছে, কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? খুব কমন একটা প্রশ্ন। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া নাকি লাইজোজোম নাকি কোষ গহ্বর? অর্থাৎ এখানে কোষীয় অঙ্গাণুর কাজগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে। আমি যেখানে বলছিলাম আপনাদের মার্ক করে দিয়ে দেওয়া হয়েছে ওই জায়গাগুলো থেকে, তাই না? ভাইরাস, ব্যাকটেরিয়া। আচ্ছা নুরুদ্দিন দিয়েছেন হচ্ছে 18 বি দিয়েছেন। আমরা 19 নাম্বার প্রশ্নে আসি। 19 নাম্বার প্রশ্ন কি হবে? মোহাম্মদ রাশেদ দিয়েছেন হচ্ছে 18 ঘ। প্রত্যেকেই একটু অ্যান্সার করে ফেলেন যে 19 নাম্বার প্রশ্ন কি হবে। মাইটোকন্ড্রিয়া, এই যে হচ্ছে কি বলছে যে কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। মোজাম্মেল সঞ্জিত দিয়েছেন 19 খ দিয়েছেন, আয়েশা দিয়েছেন হচ্ছে 19 খ। প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন যে হচ্ছে 19 উত্তরটা কি হবে। আচ্ছা অসন্ত গল্প দিয়েছেন, 9 বি দিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়ে থাকে, তাই না? এটা হচ্ছে কি কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে, তাই না? ওকে, যারা বি দিয়েছেন সঠিক উত্তর দিচ্ছেন সবাই। আমরা 20 নম্বরে চলে আসি। কোষের প্রাণ শক্তি বলা হয় কোনটিকে? দেখেন আরো একটা দারুণ প্রশ্ন আসছে, কোষের প্রাণ শক্তি মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্রোমোজোম নাকি হচ্ছে লিউকোপ্লাস্ট? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। প্রাক সহকারী, উপজেলা থানা শিক্ষা অফিসার, বিভিন্ন জায়গাতে দেখেন প্রশ্নগুলা, আপনার টপিক শেষ করলে আপনার মানে প্রশ্নগুলা বিভিন্ন পরীক্ষাতে একই ধরনের প্রশ্নগুলো আসে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে 20 নম্বর উত্তর কি হবে। কোষের প্রাণ শক্তি বলা হয় কোনটিকে? কোনটিকে কোষের প্রাণ শক্তি বলা হয়? কোষের প্রাণ শক্তি কোনটি? প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন। মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্রোমোজোম নাকি হচ্ছে লিউকোপ্লাস্ট? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 20 উত্তর কি হবে? কোষের প্রাণ শক্তি, কোষের প্রাণ শক্তি কোনটি? 20 অ্যান্সার করে ফেলেন। কোষের প্রাণ শক্তি কোনটি? কোষের প্রাণ শক্তি বলা হয় কোনটিকে? প্রত্যেকেই কোষের প্রাণ শক্তি বলা হয় কোনটিকে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে কোষের প্রাণ শক্তি বলা হয় কোনটিকে। 20 উত্তর দিয়েছেন, এ দিয়েছেন মাইটোকন্ড্রিয়া। আচ্ছা 20 দিয়েছেন বি, নিউক্লিয়াসকে কোষের প্রাণ শক্তি বলা হয়। আচ্ছা বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন যে কোষের প্রাণ শক্তি বলা হয় কোনটিকে। কোষের প্রাণ শক্তি বলা হয় কোনটিকে? 20 বি দিয়েছেন, নিউক্লিয়াসও দিচ্ছেন, আবার হচ্ছে আপনারা মাইটোকন্ড্রিয়া দিচ্ছেন। একটু অ্যান্সার করে ফেলেন যে কোষের প্রাণ শক্তি, কোষের প্রাণ শক্তি। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 20 বি দিয়েছেন প্রত্যেকে, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন। প্রত্যেকেই দিয়েছেন বি, কোষের প্রাণ শক্তি বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। যারা এ দিয়েছেন সঠিক দিয়েছেন। দেখেন এইখান থেকে কিন্তু দারুণ দুইটা প্রশ্ন আসে। আমি যদি একটু দেখাই প্রশ্নটা আপনাদের, কোষের প্রাণ শক্তি কোনটিকে বলা হয়, একই সাথে হচ্ছে নিউক্লিয়াসের যে জায়গাটা সেখানেও যদি আপনি যান তাহলে দুইটা প্রশ্ন আপনি এখান থেকে পাবেন। দেখেন
এই যে দেখেন শক্তি উৎপাদন একদম এখানে সুন্দর করে আপনাদের এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে যে এখানে হচ্ছে শক্তি উৎপাদন করে, এই বিভাগে সাহায্য করে, গ্লাইকোলাইসিস ক্রাব চক্রের কার্যক্রম করে থাকে। এরপর হচ্ছে কোষের মৃত্যু হচ্ছে অ্যাপোপ্টোসিস বলে, কি কোনটাকে কি বলা হয়, কতটুকু পরিমাণ নিয়ে কি পরিমাণে গঠিত। আর এই সাইডে এসে কিন্তু আপনারা নিউক্লিয়াসের যে বিস্তারিত জায়গাটা এটা কিন্তু আপনারা এইখানে এসে পেয়ে যাবেন। দেখেন নামকরণ করেন কে, তারপরে হচ্ছে একাধিক নিউক্লিয়াস যুক্তকে কি বলা হয়, স্তন্যপায়ী প্রাণীদেরকে কি বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখেন যে এখানে হচ্ছে প্রাণ শক্তি বলেন বা হচ্ছে আপনার পাওয়ার হাউস বলেন, এগুলো সবই হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। ওকে ওকে, আমরা 21 নম্বরে চলে আসি। কি বলছে দেখেন, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে। মানে প্রত্যেকটা প্রশ্ন কোষীয় যে অঙ্গাণুগুলো থেকে এটা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে আসছিল যে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে, কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, ক্রোমোজোম নাকি রাইবোজোম। খুব কমন একটা প্রশ্ন, প্রশ্নটা একটু অ্যান্সার করে ফেলেন যে এটা সঠিক উত্তরটা কি হবে প্রত্যেকেই। ওকে, ওই প্রশ্নটাতে আপনাদের কনফিউশন অনেকে আবার দিয়েছেন দেখছি যে নিউক্লিয়াস, দেখেন নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে কি মস্তিষ্ক, ঠিক আছে, কোষের মস্তিষ্ক কিন্তু এটা, ঠিক আছে, কোষের হচ্ছে মস্তিষ্ক যদি বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দিব নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। আর যদি দেখেন প্রাণ শক্তি, দেখেন প্রাণ শক্তি অর্থাৎ শক্তি উৎপন্ন বা শক্তি ঘর বা কি বলে, যদি শক্তি ঘর বলে বা হচ্ছে পাওয়ার হাউস, পাওয়ার হাউস অফ সেল, ঠিক আছে, পাওয়ার হাউস অফ সেল, এগুলো সবই হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, এগুলো সবই কি মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, এগুলো সবই কি মাইটোকন্ড্রিয়া। আর যদি বলে হচ্ছে কোষের মস্তিষ্ক কোনটি, তাহলে সেইটা আমরা কি দিব, নিউক্লিয়াস, ঠিক আছে, কোষের মস্তিষ্ক হচ্ছে কি নিউক্লিয়াস। প্রত্যেকে একটু আমরা 21 নম্বর অ্যান্সারটা করে ফেলি যে তাহলে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে। দেখেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবারই বলছিলাম এখান থেকে দুইটা প্রশ্ন আসে। তো দেখেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে, এটা মাইটোকন্ড্রিয়া, লাইজোজোম, ক্রোমোজোম নাকি রাইবোজোম। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এটা সঠিক উত্তর কি হবে। 21 নম্বরের সঠিক উত্তরটা প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন। 21-এর ঘ দিছেন, রাইবোজোম দিছেন, খুব একদম মানে এই প্রশ্নটা এতবার পরীক্ষাতে আসছে বিভিন্ন পরীক্ষায় যে প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন ফ্যাক্টরি, প্রত্যেকে উত্তর করেছেন রাইবোজোম রাইবোজোম রাইবোজোম। ওকে আচ্ছা 21 নম্বর। 22 নম্বর, কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবিষ্কৃত থাকে না, বলছে কি কোনটি হচ্ছে পর্দা দ্বারা আবিষ্কৃত থাকে না, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া নাকি পারক্সিজম। অর্থাৎ কি বলছে দেখেন কোন অর্গানেলটি অর্থাৎ কি পর্দা দ্বারা, তার মানে কি ঝিল্লিবদ্ধ আর হচ্ছে ঝিল্লিবিহীন। মনে আছে মা প্লাস্টিকে ভরে ভ্যানে পার করো, তাই না, মা এই লেবুগুলো প্লাস্টিকে ভরে ভ্যানে পার করো, তাই তো, এগুলো ছিল হচ্ছে আমাদের ঝিল্লিবদ্ধ। তাহলে ঝিল্লিবিহীন কোনগুলা, এইগুলা কিন্তু আপনাদের মুখস্থ করা টেকনিকে মুখস্থ করানো হয়েছিল। দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু সব থেকে হচ্ছে টেকনিক বেসড বই যেটা বলা হয়, তাই না, প্রত্যেকটা টপিকের মধ্যে মুখস্থ করার এত এত টেকনিকের বইয়ের মধ্যে যা আপনি খালি মুখস্থ করে পারলে হয়, মানে মুখস্থ করার জন্য অনেক টেকনিক, প্রচুর টেকনিকে ভরপুর একবারে, তাই না। এই যে হচ্ছে আমাদের এই যে ঝিল্লিবিহীন ঝিল্লিবদ্ধ যেগুলো ছিল না, এই যে দেখেন কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে এখান থেকে আপনার কাছে চাইছে কি যে ঝিল্লি, এখানে চাইছে দেখেন কোন অর্গানটি ঝিল্লি আবদ্ধ বেষ্টিত থাকে না, তাহলে হচ্ছে কি দেখেন যে এই যে ঝিল্লিবিহীন কোনগুলা, তাই না, কোনটি থাকে না, আর বলছে কোনগুলা থাকে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, ঝিল্লিবদ্ধ কোনগুলা, ঝিল্লিবিহীন কোনগুলা। তাহলে ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, তাই না। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 21-এর এডিশন আমরা 22 নম্বরে আছি, 22-এর উত্তর কি হবে, প্রত্যেকে 22-এর অ্যান্সারটা করে ফেলেন। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম। মা এই লেবুগুলো, তাহলে দেখেন মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে এই থেকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লেবু থেকে হচ্ছে কি লাইজোজম, তাই না, এভাবে ছিল না। এরপর হচ্ছে পার থেকে কি ছিল পারক্সিজম, তাই না। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমরা টেকনিকে মুখস্থ করে ফেলছি। তাহলে দেখেন মাইটোকন্ড্রিয়া হচ্ছে না, কেন নোট হচ্ছে ঝিল্লিবদ্ধ, পারক্সিজম হচ্ছে না, ক্লোরোপ্লাস্ট হচ্ছে না, যেটা বাকি আছে সেটা হচ্ছে রাইবোজম। তাহলে কি 22-এর ক দিছেন আয়েশা আবিদা, ঠিক দিছেন। তাহলে দেখেন বারবারই কিন্তু আমি ক্লাসে মুখস্থ করাইছিলাম, যেটা মুখস্থ করেন টেকনিকটা আমার সাথে মুখস্থ করেন, বাকিটা হচ্ছে ঝিল্লিবিহীন গুলো আপনি অটোমেটিক্যালি পারবেন। তাহলে ঝিল্লিবদ্ধ গুলা মা এই লেবুগুলো প্লাস্টিকে ভরে পার করো, ভ্যানে পার করো, তাই না। আচ্ছা ভ্যাকিউল ভেসিকেল এগুলো সবই ছিল ওর মধ্যে।
23 নম্বর প্রশ্ন চলে আসি আমরা, কোষের ট্রাফিক পুলিশ। দেখেন বারবারই বলতেছিলাম যে ট্রাফিক পুলিশ বলা হয় কোনটিকে, এরকম জায়গায় ছিল বোর্ডে আমি এরকম করে দাগাচ্ছিলাম আপনাদের। তো দেখেন কি বলছে, কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কোনটিকে, গলগি বডি নাকি হচ্ছে লাইসোজোম নাকি হচ্ছে রাইবোজোম নাকি সেন্ট্রোজোম। প্রত্যেকটা প্রশ্নগুলো কোথা থেকে আসছে, যে প্রশ্নগুলো হচ্ছে আপনার মানে কোষীয় অঙ্গাণুগুলোর কাছ থেকে, আমি বারবারই বলছি যে কোষীয় অঙ্গাণুগুলোর কাছ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। তাহলে দেখেন এই প্রশ্নগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করেন। 23 নম্বরের উত্তর কি হবে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। কোষের ট্রাফিক পুলিশ কোনটি, কোনটি কোষের ট্রাফিক পুলিশ, গলগি বডি নাকি হচ্ছে কি বলছে যে আপনার লাইসোজোম রাইজোজোম নাকি হচ্ছে সেন্ট্রোজোম। প্রত্যেকে এই জায়গাগুলো একটু অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে 23 নম্বরের উত্তরটা কি হবে, 23-এর উত্তর কি হবে, প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন। 23-এর উত্তর কি হবে, কি বলছে, কোষের ট্রাফিক পুলিশ। এই যে ট্রাফিক পুলিশ বলা হয় কোনটিকে, ট্রাফিক পুলিশের কাজ কি, সবকিছু নিয়ন্ত্রণ করা, তাই না, ঠিকঠাক ভাবে কার্যক্রম পরিচালনা করা। আচ্ছা 23-এর অ্যান্সার করে ফেলেন যে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কোনটিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 2022-23। প্রত্যেকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কোনটিকে, বি দিয়েছেন আবিদা, লাইসোজোম দিয়েছেন। আচ্ছা বাকির একটা অ্যান্সার করেন দেখি, এ দিয়েছেন নাসিমা চৌধুরী, বাকির একটা অ্যান্সার করে ফেলেন। কোষ থেকে, কোষীয় অঙ্গাণু থেকে পরীক্ষাতে একটা প্রশ্ন থাকে, মানে এখানে প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে, ডিএনএ আরএনএ পর্যন্ত একদম সব ডিটেইল কমপ্লিট করে ফেলতে হবে, কোষ বিভাজন। এরপর হচ্ছে আপনার অণুজীব থেকে প্রশ্ন থাকবে, একদম ফিক্স টপিক, স্পেসিফিক জায়গাগুলো ধরে ধরে আমাদেরকে পড়তে হবে, তাই না। মোজাম্মেল সানজিদ দিয়েছেন হচ্ছে এ, আয়শা সিদ্দিক দিয়েছেন এ। হ্যাঁ, গলগি বডিকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ কোনটি, দেখেন যে জায়গাগুলো দাগাই দিয়েছিলাম জাস্ট মিলাই নেন, পড়ার সময় আমরা যেগুলো বিস্তারিত আলোচনা করে করে পড়ছি ওই জায়গাগুলো মিলাই নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কোষের মস্তিষ্ক বলা হয়, এই যে মাত্রই কিন্তু এটা নিয়ে আলোচনা করতেছিলাম, কোষের মস্তিষ্ক প্রাণ শক্তি। তাহলে কোষের মস্তিষ্ক কোনটিকে বলা হয়, প্রাণ শক্তিকে কোনটিকে বলা হয়। তাহলে এখানে দেখেন বলছে যে কোষের মস্তিষ্ক বলা হচ্ছে কোনটিকে, এখানে হচ্ছে গলগি বডিকে নাকি মাইটোকন্ড্রিয়াকে, নিউক্লিয়াসকে নাকি হচ্ছে সাইটোপ্লাজমকে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 24-এর অ্যান্সারটা কি হবে। এইভাবে আপনি প্রথমে বেসিকটা ক্লিয়ার করে পড়ে নেবেন থিওরি, তারপর হচ্ছে আপনি প্রশ্নগুলো সলভ করবেন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। কোষের মস্তিষ্ক বলা হচ্ছে কোনটিকে, কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে, একটু অ্যান্সার করে ফেলেন। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে, গলগি বডিকে নাকি মাইটোকন্ড্রিয়া নাকি নিউক্লিয়াসকে নাকি সাইটোপ্লাজমকে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে কোষের মস্তিষ্ক কোনটাকে বলা হয়ে থাকে, কোষের মস্তিষ্ক কোনটি, কোষের মস্তিষ্ক কোনটি। প্রত্যেকে 24-এর অ্যান্সার করে ফেলেন যে কোষের মস্তিষ্ক কোনটি। 24 নম্বর প্রশ্নের অ্যান্সার করে ফেলেন, কোষের মস্তিষ্ক কোনটি। প্রত্যেকেই নিউক্লিয়াস দিয়েছেন, ওকে। বাকিরা একটু অ্যান্সার করেন। 24-এর বি দিয়েছেন মাইটোকন্ড্রিয়া। না, এই জায়গাটা যেন কনফিউশন না লাগে, আগে কিন্তু আমি লিখে দিয়েছি। দেখেন এটা হচ্ছে কি, দেখেন এখানে হচ্ছে কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে, সি অর্থাৎ নিউক্লিয়াসকে, তাই না। নিউক্লিয়াসকে বলা হচ্ছে কোষের মস্তিষ্ক, আর প্রাণ শক্তি, শক্তিকোষ সবই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে এখানে বলছে আমার কোষের মস্তিষ্ক বলা হচ্ছে কোনটিকে, তাহলে কোষের মস্তিষ্ক হচ্ছে কি নিউক্লিয়াস। ওকে, এটা ভুল করা যাবে না, প্রশ্নগুলো ভুল করা যাবে না, এই প্রশ্নগুলো ভুল করেন না। আচ্ছা 25 নম্বরে চলে আসি আমরা, কোনটি কোষের অংশ নয়, কোষের অংশ নয় কোনটি, কোনটি কোষের অংশ নয়, মানে কোষীয় অঙ্গ নয় কোনটি, সোজা হিসাব। সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, প্লাজমা নাকি নিউক্লিয়াস। দেখেন তো কোনটি হচ্ছে কোষের অঙ্গ নয়, কোষীয় অঙ্গ নয় কোনটি, কোষীয় অঙ্গাণু নয় কোনটি। 25 নম্বরে অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই, কোষীয় অঙ্গাণু নয় কোনটি, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, প্লাজমা নাকি হচ্ছে নিউক্লিয়াস। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। আমরা হচ্ছে কিন্তু বিজ্ঞানের টেকনিক্যালের প্রশ্নগুলো প্রায় শেষের দিকে, টেকনিক্যালের প্রশ্ন প্রায় আমরা শেষের দিকে, টেকনিক্যালের পরে হচ্ছে আমরা বাংলা এবং ইংলিশ এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে কোষীয় অঙ্গাণু নয় কোনটি, কোষীয় অঙ্গাণু নয় কোনটি। খুব সহজ একটা প্রশ্ন দিয়েছেন, 25-এ দিয়েছেন নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি কোষীয় অঙ্গ নয়, কোষের মস্তিষ্কই তো বলতেছেন নিউক্লিয়াসকে, তাহলে এটা কি কোষীয় অঙ্গাণু আপনি বলছেন না কেন। বলছে এখানে কোষীয় অঙ্গাণু নয় কোনটি, তাহলে এটা তো কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু নয় কোনটি। সাইটোপ্লাজম কোষীয় অঙ্গাণু, সেল মেমব্রেন কোষীয় অঙ্গাণু, মেমব্রেন তো আকৃতি দিচ্ছে, মেমব্রেন কোষীয় অঙ্গাণু। তাহলে যেটা বাকি থাকছে প্লাজমা, রক্তের উপাদান, তাই না। প্লাজমা হচ্ছে কি রক্তের উপাদান, রক্তের উপাদানকে আমরা কি বলি, প্লাজমা বলি, তাই না। ব্লাডের আচ্ছা বৈশিষ্ট্যকে দুইটা ভাগে ভাগ করা আমরা জানি, একটা হচ্ছে ব্লাড সেল আর একটা হচ্ছে প্লাজমা। ওকে, তাহলে কোনটি হচ্ছে কোষীয় অঙ্গাণু নয়, প্রত্যেকে উত্তর দিয়েছেন, সি দিয়েছেন, সি দিয়েছেন, প্লাজমা দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। ওকে, এখন আমরা চলে আসি হচ্ছে পরের প্রশ্নে। 26 নম্বর প্রশ্ন চলে আসছে, নিচের কোনটি ক্রিস্টি গঠন করে। দেখেন এইরকম আকৃতি, ক্রিস্টি এরকম 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 ভাঁজ 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 থাকে, তাই না, ক্রিস্টি টাইপের থাকে। একটু অ্যান্সার করে ফেলেন যে নিচের কোনটি ক্রিস্টি ধারণ করে, ক্রিস্টি ধারণ করে কোনটি, রাইবোজোম, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট নাকি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোনটি এরকম কোষের মধ্যে যে এরকম চকচক ঘর 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 থাকে, যেটাকে বলা হয় ক্রিস্টি, ক্রিস্টি ধারণ করে কোনটি। প্রত্যেকে 26 নম্বর প্রশ্নের উত্তরটা একটু করে ফেলেন যে ক্রিস্টি ধারণ করে কোনটি। প্রত্যেকে রাইবোজোম, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবেন যে এখানে হচ্ছে কি
26 নম্বরের উত্তর কি হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকেই। আমাদের জবের কিন্তু একদম 0.2 ব্যাচ, যেটা নিয়োগ ব্যাচ, একদম নতুন ব্যাচ শুরু হয়েছে। 1 সপ্তাহ ক্লাস হচ্ছে, 4 নাম্বার ক্লাস আজকে শেষ হয়েছে, কালকে 5 নাম্বার ক্লাস হবে। এখানে সপ্তাহে 4 দিন ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের। এবং জানেন যে হচ্ছে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়া, সব একদম আপনার বেসিক টু ক্লিয়ার করে তারপরে প্রশ্ন সমাধান করা আমাদের হচ্ছে পড়ার স্ট্র্যাটেজি। ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা যে যে টপিকগুলো শেষ করছি সেখান থেকে আজকে প্রশ্নগুলো সলভ হচ্ছে। এছাড়া হচ্ছে প্রতিদিন পরীক্ষা, আজকে কিন্তু নাউনের উপরে পরীক্ষাও হয়ে গেছে, তাই না? আচ্ছা, 26 সি দিছেন, ক্লোরোপ্লাস্ট দিছেন। আচ্ছা, বাকির একটা অ্যান্সার করে ফেলেন। ডি দিছেন, মাইটোকন্ড্রিয়া। কোনটি হচ্ছে ক্রিস্টি ধারণ করে? আমি এটা একটু দেখাই যদি আপনাদের, তাহলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, ইমেজের মধ্যে দেখাচ্ছি আমি, তাহলে এটা মনে থাকবে আপনাদেরকে একদম। যেটাকে এই যে ক্রিস্টিয়া বা ক্রিস্টি বলা হয়ে থাকে। এই যে দেখেন, দেখছেন মাইটোকন্ড্রিয়ার মধ্যে ম্যাট্রিক্স, তারপর হচ্ছে এই যে লুমেন, দেখেন এই যে ক্রিস্টি গঠন করছে কোথায়, ঠিক আছে? এই যে দেখেন ক্রিস্টির মধ্যে আবার ক্রিস্টিয়া লুমেন আছে, এগুলো আলাদা আলাদা করে আছে। তো এই যে দেখেন কোথায় হচ্ছে আপনার ক্রিস্টিটা কোথায় থাকে, তাহলে হচ্ছে আমরা মনে রাখবো মাইটোকন্ড্রিয়া। এর আলাদা আলাদা বিস্তারিত আলোচনা আছে, তো ওগুলো আমাদের আপাতত লাগছে না। ঠিক আছে, যারা ঘ দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন কিন্তু। হুম, ক্রিস্টির আবার ভাগগুলো দেখছেন, এই যে দেখেন ছকের মতো যেগুলা। আচ্ছা, এরপরে এই যে ফাঁকা যে অংশগুলো, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স, তাই না? আর এই যে দেখেন ক্রিজটা হচ্ছে এই যে যেগুলো আছে ঘরের ছকের মতো, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটার আবার কিন্তু এই যে হচ্ছে লুমেন, তারপরে এখানে হচ্ছে ক্রিস্টিয়া লুমেন ওয়াইট। হ্যাঁ, এটা হচ্ছে জাংশন আছে কোথায়, দেখেন এই যে এই জায়গাকে বলা হচ্ছে ক্রিস্টিয়া জাংশন। আর এই যে ফাঁকা যে জায়গাগুলো, এটা আবার কি, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা পরের প্রশ্নগুলো একটু দেখে নিই, তাহলে এটার উত্তরটা কি হবে? এটা হচ্ছে যারা মাইটোকন্ড্রিয়া দিয়েছেন 26-এর হচ্ছে উত্তর কি হবে? ঘ হবে। 26-এর উত্তর কি হবে? ঘ হবে। আসেন পরের প্রশ্ন। এখন হচ্ছে আমাদের কি, আমরা যে টপিকটা নিয়ে আমরা এবার আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ, তাই তো? ইংলিশের প্রশ্নগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। ইংলিশ থেকে কোন কোন ধরনের প্রশ্নগুলো আসে, কোন ধরনের প্রশ্ন থাকবে। যেমন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ যেগুলো আসছে, পার্টস অফ স্পিচ থেকে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে নাউন এবং হচ্ছে কি প্রোনাউন, তাই না? নাউন এবং প্রোনাউন, এই দুইটা টপিক নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে শেষ হয়েছে। আর আজকে শেষ হয়েছে, টোটাল পার্টস অফ স্পিচ শেষ হয়ে গেছে। দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের যে সেকেন্ড টাইম এবং থার্ড টাইম যে ব্যাচ, বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্স ফিচার। দেখেন প্রতিদিন ক্লাস, প্রত্যেকটা টপিকের উপরে পরীক্ষা, প্রতি শুক্রবার মডেল টেস্ট পরীক্ষা, প্রতিটি ক্লাসে রেকর্ডিং থাকবে। এরপর হচ্ছে আমাদের এই কোর্স ফিটা মাত্র কিন্তু 3000, ঠিক আছে? এটা অফার প্রাইস ছিল 3000 বিএসসি, আর ডিপ্লোমা হচ্ছে 3000, আর বিএসসি হচ্ছে 3500 টাকা। বই কিন্তু এর মধ্যে আপনারা ফ্রি পাবেন, এই যে সাইফ নার্সিং ভর্তি গাইড একদম ফ্রি পাবেন, যেখান থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ 80+ প্রশ্ন আপনি কমন পাবেন এবং টপিক ধরে ধরে আপনাকে ক্লিয়ার করানো হবে। যারা পড়ছেন ইতিমধ্যে তারা তো জানেনি যে ক্লাস, যারা 2টা ক্লাস অলরেডি 3-4টা করে ক্লাস শেষ করে ফেলছেন। আচ্ছা, এখন আসেন হচ্ছে আমরা পার্টস অফ স্পিচের কোন কোন প্রশ্নগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। দেখেন যেগুলো শেষ করছি, বলছে দা পদ্মা এই যে রিভার, দা আন্ডারলাইন ওয়ার্ড। দেখেন কি বলছে, পদ্মা হচ্ছে একটা নদী, পদ্মা হচ্ছে একটা নদী, এবং কি বলছে দা আন্ডারলাইন ওয়ার্ড, এই যে দা পদ্মা, পদ্মাটা হচ্ছে অর ইজ অ্যান, হ্যাঁ, এ অথবা অ্যান। দেখেন কি বলছে, এটা কালেকটিভ নাউন, প্রোনাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, নাকি হচ্ছে প্রপার নাউন। প্রত্যেকে একটু এখন 26 নম্বরে অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই ঝটপট। ও আমরা 1 নম্বরে চলে আসছি, আমরা হচ্ছে ইংলিশের, তাই না? আমরা এখন ইংলিশের মধ্যে আছি। ইংলিশের মধ্যে একটু প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন। ইংলিশের যে প্রশ্নগুলো আছে আমাদের এই সপ্তাহে যে টপিকগুলো শেষ হয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে পদ্মা ইজ এ রিভার, পদ্মা হচ্ছে এখানে দা পদ্মা, কিসের কিসের আগে আর্টিকেল দা বসে, কোন কোন জায়গায় বসবে না বসবে, এগুলো কিন্তু বিস্তারিত পড়ানো হয়েছে। 1 নম্বরের ইংলিশের 1-এর উত্তর করে ফেলেন যে 1-এর সঠিক উত্তরটা কি হবে। 1-এর ডি দিয়েছেন হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, বাকির একটা অ্যান্সার করে ফেলেন। অসমাপ্ত গল্প দিয়েছেন 1-এর ডি। বাকির একটা অ্যান্সার করে ফেলেন যে এটার উত্তরটা কি হবে। 1-এর আবিদা সুলতানা দিয়েছেন ডি। আমরা প্রত্যেকেই জানি যে প্রপার নাউনের আগে হচ্ছে আর্টিকেল দা বসে না, তবে নির্দিষ্ট কিছু হচ্ছে প্রপার নাউন আছে, যেমন জাহাজের নাম, অট্টালিকার নাম, নদীর নাম, সাগরের নাম,
পত্রিকার নাম, হ্যাঁ, দা ইত্তেফাক, এই জায়গাগুলো থেকে কিন্তু আর্টিকেল দা বসে, তাহলে সেই ক্ষেত্রে কি এটা দা পদ্মা হচ্ছে কি প্রপার নাউন। ওকে, দা পদ্মা হচ্ছে কি প্রপার নাউন। ওকে, আমরা 2 নম্বর প্রশ্ন চলে যাই। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি? ফ্যামিলি কোন ধরনের নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? কমন কোশ্চেনগুলো আয়েশা দিয়েছিলেন ডি, 2 নম্বর অ্যান্সার করে ফেলেন। 2 এর উত্তর কি হবে? 2 এর এ, বি, সি অর ডি এভাবে অ্যান্সার করবেন, নাম্বারিং করে অ্যান্সার করবেন। 2 এর অ্যান্সারটা প্রত্যেকে করে ফেলেন যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি? ফ্যামিলি হচ্ছে কোন ধরনের নাউন? ফ্যামিলি কিভাবে গঠিত হয়েছে? এই নাউনগুলো থেকে, নাউনগুলো 4 ধরনের প্রশ্ন হয় নাউন থেকে, এইগুলা কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ পড়াইছি আপনাদের, কোন কোন জায়গাগুলো কিভাবে মুখস্থ রাখবেন, কিভাবে পড়বেন, এগুলো সব কিন্তু ডিটেইল আপনাদেরকে ক্লিয়ার করা হয়েছে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন এখন যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি? ফ্যামিলি কোন ধরনের নাউন? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, নাউন কোন ধরনের, এখানে হচ্ছে ফ্যামিলি কোন ধরনের নাউন? দুইয়ের অ্যান্সার করে ফেলেন। 2 এর সি দিয়েছেন অসমাপ্ত গল্প, আবিদা। আচ্ছা, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন। ফ্যামিলি হচ্ছে দিয়েছেন কালেকটিভ নাউন, বাকিরা একটু অ্যান্সার করেন, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 2 এর হচ্ছে সি। আমরা একটু দ্রুত আগাবো, কেননা অলমোস্ট আমাদের এখন একটা সাবজেক্ট, বাংলা সাবজেক্টের প্রশ্নগুলো শেষ করবো, তাই না? হ্যাঁ, কালেকটিভ দিয়েছেন, কারণ হচ্ছে ফ্যামিলি তো আর একা একা গঠন হয় না। ফ্যামিলি হইতে হলে মাস্ট বি, মানে মিনিমাম মোর ওয়ান, তাই না? আপনার একের বেশি প্রয়োজন হবে, 2, 3, 4, আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলেও ফ্যামিলি হইতে পারে। এরপর হচ্ছে আপনার ফুল বাবা মা সন্তানদের নিয়েও ফ্যামিলি হইতে পারে। তার মানে কি এটা সবসময় আপনার কালেক্ট করতে হবে। তাহলে এটা উত্তরটা কি হবে? হচ্ছে কালেকটিভ নাউন। সবাই ঠিক সি দিয়েছেন, ঠিক উত্তর দিয়েছেন। 2 এর 3 নম্বর প্রশ্ন আসেন। আচ্ছা, এখান থেকে আরো বেশ কিছু মনে রাখবেন, আর্মি, ফিল্ড, তারপর হচ্ছে কি অ্যাসেম্বলি, নেভি, বোর্ড, বান্ডেল, গ্যাং, বান্স, অডিয়েন্স, ক্লাস, টিম, পাবলিক, জুরি, ফল, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে কি, সবই হচ্ছে কালেকটিভ, এগুলো সবই হচ্ছে কি কালেকটিভ নাউন। এগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবেন। ওকে, এখন চলে আসি আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্নে। প্রত্যেকে 3 নম্বর প্রশ্নের উত্তর করে ফেলেন। 3-এর সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন। দ্য রিং ইজ মেড আপ অফ গোল্ড, ঠিক আছে? এখানে বলছে হিয়ার দ্য গোল্ড ইজ, এখানে গোল্ড ইজ অথবা অ্যান, এখানে কি হচ্ছে? গোল্ড কি কালেকটিভ নাউন, গোল্ড কি কমন নাউন, নাকি ম্যাটেরিয়াল নাউন, নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে 3-এর উত্তরটা কি হবে, গোল্ড কি হবে? দ্য রিং ইজ মেড আপ অফ গোল্ড। এখান থেকে 2টা প্রশ্ন আপনাদের ক্লিয়ার করানো হয়েছে, একই প্রশ্নের মধ্যে থেকে 2 ধরনের প্রশ্ন আসে। প্রত্যেকে 3 নম্বরের অ্যান্সারটা করে ফেলেন। দ্য রিং ইজ মেড আপ অফ গোল্ড, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবেন যে 3-এর উত্তর কি হবে। 3 নম্বরের উত্তরটা কি হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, 3-এর উত্তরটা কি হবে? প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন, 3-এর উত্তর কি হবে? দ্য রিং ইজ মেড আপ অফ গোল্ড। হ্যাঁ, হেয়ার গোল্ড, এখানে গোল্ড কোন ধরনের নাউন? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, কালেকটিভ, কমন, ম্যাটেরিয়াল নাকি অ্যাবস্ট্রাক্ট? প্রত্যেকে 3-এর দিয়েছেন হচ্ছে সি দিয়েছেন, ম্যাটেরিয়াল নাউন। দেখেন, তাহলে আমরা জানি, আর যদি বলতো এখানে দ্য রিং তাহলে কি হয়ে যেত? রিং হয়ে যেত হচ্ছে কমন নাউন, তাই না? রিং তখন হয়ে যেত কি কমন নাউন। কারণ দেখেন, যেটা থেকে উৎপন্ন হবে, তাহলে তৈরির যে বস্তুটা সেটা হবে হচ্ছে ম্যাটেরিয়াল, আর যেটা তৈরি হবে সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে, তাই না? যেমন দেখেন, পেপার তৈরি হচ্ছে কি, বুক তৈরি হচ্ছে, তাই না? তাহলে দেখেন, পেপারটা কি তৈরির বস্তু, তাহলে এটা হবে হচ্ছে ম্যাটেরিয়াল। আর বুকটা কি হয়ে যাবে? বুকটা হয়ে যাবে তখন হচ্ছে কমন নাউন, তাই না? তাহলে হচ্ছে ম্যাটেরিয়াল কোনটা, কোনটা কমন, এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাই না? খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখেন, আয়রন থেকে কি হচ্ছে? নেইল হচ্ছে, তাই না? আয়রন থেকে তৈরি হচ্ছে পেরেক। তাহলে দেখেন, পেরেকটা কি বলেন তো? পেরেকটা হচ্ছে কি কমন নাউন, যেটা তৈরি হচ্ছে। আর আয়রনটা কি বলেন তো? এই যে আয়রনটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আবার দেখেন, আয়রন থেকে আরো 2টা প্রশ্ন আসে, একটা হচ্ছে অ্যান আয়রন, আবার আরেকটা আসে কি আয়রনস। তখন এগুলা কি হবে? এগুলো কিন্তু খুব ডিটেইল পড়ানো হয়েছে আপনাদের। আচ্ছা, আমরা পরের প্রশ্ন চলে যাই। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। কি বলছে? যে শক্তির থেকে জ্ঞানী উত্তম, তাই না? শক্তির থেকে জ্ঞানী উত্তম বা শ্রেয়, তাই তো? কি বলছে তাহলে দেখেন, বলছে উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। তাহলে এখানে স্ট্রেংথ শব্দটি কোন নাউন? তাহলে এগুলো আপনাদের খুব সহজেই মুখস্থ করানো হয়েছে, খুব সহজে সাফিক্স প্রিফিক্স গুলো আপনাদের সুন্দরভাবে মুখস্থ করানো হয়েছে। বলছে কি প্রপার নাউন, কালেকটিভ নাউন, নাকি এটা হচ্ছে আপনার কমন নাউন, নাকি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে স্ট্রেংথটা কোন ধরনের নাউন। প্রত্যেকেই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন। 4 নম্বরের উত্তর কি হবে? 4-এর উত্তর কি হবে? উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ,
ঠিক আছে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, স্ট্রেংথটা হচ্ছে কোন ধরনের নাউন? চারের অ্যান্সার করে ফেলেন প্রত্যেকে। চারের উত্তরটা কি হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করেন, চারের অ্যান্সারটা কি হবে? প্রত্যেকে চারের অ্যান্সার করে ফেলেন। চারে দিয়েছেন সি দিয়েছেন, চারে ডি দিয়েছেন, অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়েছেন, আবার কালেকটিভ নাউন দিয়েছেন। আচ্ছা, চারে দিয়েছেন ডি দিয়েছেন আয়েশা। আমরা প্রত্যেকেই জানি যে টি এইচ টি ওয়াই এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেখেন সেই ক্ষেত্রে এগুলো হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? এগুলো হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ছি। দেখেন শক্তিকে আপনি দেখতে পারেন, ধরতে পারেন, ছুঁতে পারেন না, তাহলে এটা কি হবে? হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যারা ডি দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন যারা ডি দিয়েছেন। ওকে, পরের প্রশ্ন চলে যাই আমরা। এখানে দেখেন আপনাদের এই যে এগুলো কিন্তু আমি বারবারই মুখস্থ করাইছিলাম। সেগুলো কি কি ছিল? এই যে মেন, হ্যাঁ মেন, শোন, ওন, নেস, হেড, হুড, ডম, টুট, শিপ, মানি, এই যে এল, এ জি এল এ সি, তারপর সি ওয়াই, টি এইচ টি ওয়াই, ঠিক আছে। দেখেন এই যে পোভার্টি, তারপরে দেখেন এখানে কি আসছে আপনার স্ট্রেংথ, এই যে টি এইচ, এই যে গ্রোথ, স্ট্রেংথ, লেন্থ বারবার আসে বলছিলাম, এই যে লেন্থ অনেকবার আসছে, ও সোল, এগুলা মুখস্থ করে রাখবেন। এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকে একটা পরীক্ষাতে, এই বক্সের মধ্যে থেকে একটা পরীক্ষাতে প্রশ্ন পাওয়া যায়। দেখেন 5 নাম্বার কি বলছে? হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম অফ হিরো? হিরোর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কোনটি তাইলে? হিরো নাউনটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে? এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট ফর্ম থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। হিরোর অ্যাবস্ট্রাক্ট ফর্মটা কি হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 5 নম্বরে অ্যান্সার করবেন প্রত্যেকেই। 5 নম্বরে অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই। 5 নম্বরে অ্যান্সার করে ফেলেন যে হিরোর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে। প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করেন। হিরোর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে? আমরা কিন্তু আজকে একসাথে হচ্ছে 2-3টা ক্লাস করতেছি, তাই না? ইংলিশ আর এরপর হচ্ছে বাংলা প্রশ্নগুলো আমরা দেখবো, এই জন্য একটু দ্রুত অ্যান্সার করবেন। দেখেন হিরোর কি বলছে? হিরোর অ্যাবস্ট্রাক্ট ফর্মটা হচ্ছে আমরা ওই যে দেখছিলাম না, আইএসএম, তাহলে হচ্ছে কি দেখেন হিরোইজম, ঠিক আছে। হিরোইজম হচ্ছে কি? হ্যাঁ, হিরোইজম হচ্ছে কি? পাসের হবে হচ্ছে এ। হিরোইজম কি? হিরোইজম হচ্ছে এটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম, ঠিক আছে। হিরো লাইক না, হিরোইন না, হিরোইক না। আচ্ছা, এই জন্য অ্যাবস্ট্রাক্ট ফর্মটা বারবারই মুখস্থ করতে বলছি। দেখেন উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন? কোনটা কালেকটিভ নাউন নয়? কালেকটিভ নাউন নয় কোনটি? প্রশ্নগুলো দেখছেন, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আপনাদের আসা প্রশ্ন। তাহলে বলছে দেখেন 6 নাম্বার কি বলছে? যে কোনটি কালেকটিভ নাউন নয়? কালেকটিভ নাউন নয় কোনটি? তাহলে দেখেন কালেকটিভ নাউন নয় কোনটি? তাহলে নেভি হচ্ছে কালেকটিভ নাউন, পাবলিক হচ্ছে কালেকটিভ নাউন, এই যে অর্কেস্ট্রা যেটা হচ্ছে কি ওই যে বাদক যন্ত্র বা বাদক দল, তাই না? বাদক দল, তাহলে এরা হচ্ছে কি? এটাও কিন্তু কি বলছে? এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তাহলে লাভ, দেখেন লাভ, লাভ ইজ ফেয়ার, লাভ ইজ লাভ, লাভ ইজ লাভ। আচ্ছা, তাহলে দেখেন কি বলছে? নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ। এখানে কি বলা হচ্ছে? দেখেন বাইরন। তাহলে দেখেন বাইরন কি? নজরুল হচ্ছে বাংলাদেশের বিদ্রোহী কবি, হ্যাঁ বাইরন হচ্ছে একজন বিদ্রোহী। তো তার সাথে যখন তুলনা করা হচ্ছে তখন দেখেন এই যে বাইরন একজনের নাম শাখা সত্ত্বেও এটা কোন ধরনের নাউন হবে? দেখেন আন্ডারলাইন ওয়ার্ড আছে কিসের নিচে? বাইরনের নিচে। তাহলে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল না কোন অ্যাবস্ট্রাক্ট নাউন? ওই যে ট্রান্সফরমেশন অফ নাউন, হ্যাঁ নাউন বিকামস টু কি কি হইতে পারে? ওইখানে আপনাদের পড়ানো হয়েছিল পাম সি সি। দেখেন পি এ এম সি, এটা হইতে পারে সি। এইগুলা কি ছিল? এইটা ছিল হচ্ছে প্রপার, এটা ছিল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এইটা ছিল হচ্ছে ম্যাটেরিয়াল, এইটা ছিল হচ্ছে কি কালেকটিভ। এইগুলা বিকামস টু কি হইতে পারে? সবগুলাই কি হয়? কমন হইতে পারে, তাই না? আবার কমন নাউন বিকামস টু কি হতে পারে? কমন নাউন কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। তো এই যে হচ্ছে দেখেন কখন এগুলো পরিবর্তন হবে, এগুলো কিন্তু খুব শর্ট টেকনিকে আপনাদেরকে শেখানো হয়েছিল। এর আগে যদি হচ্ছে সংখ্যাবাচক বসে, এর আগে যদি হচ্ছে আপনার আর্টিকেল বসে, এরপর হচ্ছে পরে যদি এস বা ইয়ের যোগ করা হয়, প্লুরাল করা হয়, এরপরে সংখ্যা যদি এর আগে যদি সংখ্যা বসানো হয়, তাহলে এই সবগুলোর ক্ষেত্রে আবার কারোর সাথে তুলনা করা যদি বোঝায় প্রপার নাউনটি দ্বারা, তাহলে সেই ক্ষেত্রে সেটা হয়ে যায় কি কমন নাউন। তাহলে দেখেন বাইরন এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হইলেও একটা নির্দিষ্ট নাম থাকার পরেও এটা প্রপার নাউন না হয়ে কি হয়ে যাচ্ছে? এটা বিকামস টু কমন নাউন। ওকে, প্রপার নাউন বিকামস টু কমন নাউন। হ্যাঁ, সাথের বি, এগুলো কিন্তু খুব ডিটেইলে পড়ানো হয়েছে, সুন্দর করে ক্লিয়ার করা। দেখেন 8 নাম্বার কি বলছে? আই নো দ্য রহিমস। এই যে দেখেন এর যোগ হয়েছে, আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ। আমি তোমাদের ভিলেজের রহিমসদের চিনি, তাই না? তাহলে দেখেন যদি নির্দিষ্ট প্রপার নাউনকে যদি আবার কি করা হয়? প্লুরাল করা হয়। তার মানে যদি আমি বলি যে আমি আপনাদের ক্লাসে ধরেন একটা রহিম না 10টা রহিম আছে, আই নো দ্য রহিমস ইন ইউর ক্লাস, আপনার ক্লাসে যতগুলো রহিমস আছে আমি সবগুলোরই চিনি,
ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে, প্লুরাল ব্যবহার করতে হবে, রহিমস ব্যবহার করতে হবে। এস বা এর যখন যুক্ত হবে তখন প্লুরাল করলে প্রপার নাউনটাকে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। ওকে, তাহলে 8 নাম্বার কি হয়ে যাচ্ছে, 8 নাম্বার দেখেন কি হবে, কমন নাউন হয়ে যাবে। 9 নম্বরে চলে আসি আমরা। 9 নম্বর প্রশ্ন কি বলছে, দে প্রাইস দ্য অনেস্টি অফ দ্য গার্ল। তারপরে দেখেন তারা হচ্ছে কি হলো, আনন্দিত হলো বালিকাটার কি দেখে, বালিকাটির হচ্ছে সততা দেখে। তাহলে এখানে বলছে দেখেন, হেয়ার দ্য আন্ডারলাইন অর ইজ এ অথবা এন, এটা কি হবে, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, কমন নাকি হচ্ছে প্রপার? একটু অ্যান্সার করে ফেলেন। দে প্রাইসড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। তাহলে একটু অ্যান্সার করে ফেলেন যে অ্যান্সারটা কি হবে, প্রত্যেকে ঝটপট নয়ের অ্যান্সারটা করে ফেলেন। নয়ের উত্তর কি হবে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। দে প্রাইসড, তারা কি হলো, তারা আনন্দিত হলো। বি দিয়েছেন, অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়েছেন আয়েশা সিদ্দিকা। দেখেন আয়েশা সিদ্দিকা ক্লাস, আপনি কি আমাদের পেইড পেজের, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তো এখানে দেখেন 9 নাম্বার উত্তরটা কি হবে, আমরা কিন্তু মাত্রই আমি দেখাচ্ছিলাম যে ওইগুলোর আগে যদি আর্টিকেল বসে, আর্টিকেল এ এন্ড দা, বিশেষ করে দা ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে কি, যদি হচ্ছে আপনার ওইটার আগে যদি সংখ্যা বসে, যদি সংখ্যা বসে মানে কি, ওই যে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো সব কি হতে পারে, কমন নাউন হতে পারে। তাহলে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল দা বসায়, বসিয়ে যদি সেটাকে নির্দেশ করে, তখন সেই ক্ষেত্রে কি হবে, সেটা কিন্তু কমন নাউন হয়ে যাবে, তাই না? তাহলে দে প্রাইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ড, এখানে হচ্ছে কি, এই যে অনেস্টিটা হয়ে যাবে কি, কমন নাউন হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে প্রশ্ন আমরা চলে আসি 10 নম্বরে। হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। দেখেন এ জাস্টিস, আর যদি এরকম থাকতো, এখানে আরো উদাহরণ দিয়েছিলাম না, উই ওয়ান্ট জাস্টিস, তাহলে এই জাস্টিসটা কি হবে, আর এইখানে হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট, তাহলে এখানে হচ্ছে জাস্টিসটা কি হবে, দেখেন অ্যাবস্ট্রাক্ট হবে, ম্যাটেরিয়াল হবে, প্রপার হবে নাকি কমন হবে? তাহলে একটু অ্যান্সার করে ফেলেন তো এটারও। দেখেন এটারও একটু অ্যান্সার করে ফেলেন। তখন যখন এটা বলছে, দেখেন আমরা যখন বলছিলাম উই ওয়ান্ট জাস্টিস, তখন বিচারটা কি দেখা যাচ্ছিল না, ধরা যাচ্ছিল না, ছোঁয়া যাচ্ছিল না, তখন সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হইতো। দেখেন তখন এই জাস্টিসটা হবে কি, অ্যাবস্ট্রাক্ট। আর যখন বলছে যে সে একজন, মানে হাইকোর্টের সে একজন হচ্ছে বিচারক, তখন দেখেন সে একজন বিচারক যখন বলছে, যে কেউ হতে পারে, তখন এই বিচারক এটা কি গণা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে কমন নাউন। এই যে কমন নাউন মানে আপনার প্রপার নাউন, আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, আপনার কালেকটিভ নাউন, আপনার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এগুলো বিকামস টু কি হতে পারে, কমন নাউন, মানে এগুলো ট্রান্সফরমেশন অফ নাউন, নাউন পরিবর্তন হতে পারে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি বিকামস টু কমন নাউন, তাহলে এগুলো হবে হচ্ছে কমন নাউন। আমি কিন্তু খুব সুন্দর করে পাম সি ডট সি এগুলো দিয়ে কিন্তু শেখানো হয়েছিল, টেকনিক দিয়ে মুখস্থ করা হয়েছে। এরপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন চলে আসি আমরা। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। একটু আগে কিন্তু উদাহরণ দিচ্ছিলাম, এখানে কি, এখানে নেইল শব্দটি কোন প্রকারের নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, নেইলটা কি হচ্ছে, প্রেক, তাই না? প্রেকটা টেবিলের মধ্যে পুঁতে দাও, তাই তো, ড্রাইভ। তাহলে দেখেন 11 নম্বর প্রশ্ন উত্তরটা কি হবে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, তাহলে নেইলটা তৈরি হয়েছে কোথা থেকে, আয়রন থেকে। তাহলে আয়রন হচ্ছে কি, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা তৈরি হবে সেটা কি, সেটা হবে হচ্ছে কমন নাউন। তাহলে এখানে উত্তর কই আছে, কমন নাউন হবে। ঠিক আছে, 11 হবে উত্তর কি, বি। 11 উত্তর কি হবে, বি হবে। আচ্ছা 12 নম্বরে চলে আসি আমরা। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। ওই যে দেখেন নির্দিষ্ট করে যখন বুঝাবে, দেখেন কি বলানো হচ্ছে এখানে, দ্য রাইস অফ দিনাজপুর। দেখেন রাইসটা কি ছিল ইন দিস সেন্টেন্স, রাইসটা কোন ধরনের নাউন হবে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। দ্য রাইস অফ, তারপর হচ্ছে দ্য গোল্ড অফ আফ্রিকা, যখন এরকম নির্দিষ্ট করে যখন বোঝানো হবে, তখন এটা কোন ধরনের নাউন হবে? দেখেন ওই যে ট্রান্সফরমেশন নাউন অর্থাৎ নাউনের পরিবর্তনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 12 নম্বরের অ্যান্সারটা কি হবে?
প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এটা উত্তরটা কি হবে। 12 12 12 অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই। বিদিছেন কমন কমন। এমনিতে দেখেন, এমনিতে হচ্ছে আমাদের রাইসটা কি ছিল, ম্যাটেরিয়াল ছিল, তাই না? তাহলে ম্যাটেরিয়াল নাউন যদি কোনো এর আগে আর্টিকেল যদি দা বসিয়ে নির্দিষ্ট করা হয় তখন সেটা কি হয়ে যায়, কমন হয়ে যায়। ভেরি গুড। 13 নম্বরের প্রশ্ন অ্যান্সার করে ফেলেন। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। এখানে পাবলিকটা হচ্ছে কিসের এক্সাম্পল, কমন, প্রপার, কালেকটিভ নাকি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 13 উত্তর কি হবে? 13 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? দেখেন, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। পাবলিকটা কি ছিল, কালেকটিভ ছিল, তাই না? কালেকটিভ ছিল, কিন্তু যদি কালেকটিভের আগে কোনো সংখ্যা বসে তাহলে সেটা তখন কি হয়ে যায়, তখন হচ্ছে কমন নাউন হয়ে যায়। 13 খুব কমন কমন প্রশ্ন, এগুলো ভুল করলে হবে না, এগুলো রেগুলার প্র্যাকটিসে রাখতে হবে। চতুর্থ হচ্ছে দেয়ার আর 10 ক্লাসেস। ক্লাস যখন কি করা হয়েছে দেখেন, ক্লাস যখন হচ্ছে আপনার প্লুরাল করা হয়ে গেছে, তাই না? এর সাথে এস বাই এর যোগ করা হয়েছে, আবার দেখেন আগে সংখ্যাবাচক আছে, তাহলে কি হয়ে যাবে, কালেকটিভ থেকে হয়ে গেছে তখন কমন নাউন হয়ে গেছে। দেখেন এই যে পরিবর্তনগুলো, ট্রান্সফরমেশন অফ নাউন গুলো দেখেন, আওয়ার ফাদার উইল সেভ আস। তাহলে দেখেন এখানে ফাদার বলতে কাকে বোঝানো হচ্ছে, গডকে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে দেখেন এখানে কি হবে, যে আওয়ার ফাদার উইল সেভ আস, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? ফাদার কি ছিল, কমন নাউন। কমন নাউন কি হতে পারে, যখন নির্দিষ্ট করে বোঝানো হবে তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন, তাই না? তাহলে কমন নাউন আবার কিন্তু ট্রান্সফরমেশন হয়ে প্রপার নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। তাহলে আওয়ার ফাদার যখন বলছে তখন সেটা হয়ে যাবে হচ্ছে প্রপার নাউন। 16 নম্বর প্রশ্ন আমরা একটু দেখি। দ্য ফাদার অফ হিম। দেখেন এইবার আসছে দ্য ফাদার। ফাদার কি ছিল, ফাদার হচ্ছে কমন ছিল, আগে একটু দেখি। আচ্ছা, ফাদার কমন ছিল, ইন হিম কুড বেয়ার এট দ্য সাইড, ঠিক আছে? তাহলে দেখেন এটা দেখে তার ভিতরতে যে কুড নট মানে পিতৃত্ব জেগে উঠলো না, ঠিক আছে? তাহলে দেখেন এই যে ফাদার বলতে বোঝানো হচ্ছে কি পিতৃত্ব, কমন ছিল, তার আগে আর্টিকেল দা বসছে। এখন যদি এইটা পরিবর্তন হয় তাহলে কি হয়ে যাবে, দেখেন এটা কি ছিল, কমন ছিল, কিন্তু যখন অভ্যন্তরীণ গুণ বা ইনার হচ্ছে সেন্স বুঝাবে তখন সেটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, তাই না? পিতৃত্ব তো আর দেখা যায় না, পিতৃত্ব, মাতৃত্ব এগুলো তো দেখা যায় না। দ্য মাদার অ্যারোস ইন হার এট দ্য সাইট অফ দ্য পোর বেবি বা পোর বয়, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে কি হবে, মাদারটা হয়ে যাবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ইনার যেটা বোঝা যায় না। 16 হচ্ছে সি। 16 এ দিছেন প্রপার নাউন না আর বাবা, 16 হচ্ছে কি, 16 হবে হচ্ছে সি, অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? ভিতরের পিতৃত্ব দেখা যায় না তখন সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। 17 কি বলছে দেখেন, ফ্রেইলটি দ্য নেম অফ ওম্যান। এখানে ফ্রেইলটি এই যে টি হয়ে আসছে, তাই না? প্রত্যেকে একটি অ্যান্সার করে ফেলেন। হেয়ার এটা হচ্ছে কি হবে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। নারীর অপর নাম কি দুর্বলতা, তাই তো? ফ্রেইলটি দ্য নেম ইজ ওম্যান। নারী তোমার আর এক নাম দুর্বলতা, নারী তোমার অপর নাম দুর্বলতা। তাহলে এটা কি হবে, টি আই আছে, তাই না? 17 কি হবে, তাহলে এটা হচ্ছে কি নাউন, তাই তো? প্রত্যেকে এই প্রশ্নগুলো একদম একটু আমাদেরকে একটু সুন্দর করে কমপ্লিট করতে হবে, মুখস্থ রাখতে হবে, জানতে হবে। এরপরে কি বলছে দেখেন, আই ওয়ার্ক ফর এ হোয়াইল। দেখেন হোয়াইলটা কি হবে, আমরা প্রত্যেকে জানি, আজকেই পড়ছিলাম এগুলো, তাই না? এই যে পজিশন অফ, তাহলে এটা হবে নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে নাকি ভার্ব হবে? তাহলে পজিশনগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি, দেখেন পরে পাঞ্চুয়েশন আগে আছে, আগে আর্টিকেল আছে, মাঝখানে যদি একটা ওয়ার্ড বসে তাহলে সেটা হবে কি, সেটা চোখ বন্ধ করে নাউন হয়ে যাবে, তাই তো? 18 হচ্ছে এ, নাউন। আচ্ছা, পরেরটা দেখেন কি বলছে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। হেয়ার এই যে উইলটা কি হবে, দেখেন সেম কোশ্চেন, আর্টিকেল, পাঞ্চুয়েশন, উইল কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে।
প্রশ্নগুলা কিন্তু পজিশন অফ নাউন থেকে আসছে। আমি বলছি নাউন থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে, 4 ধরনের প্রশ্ন আসতে পারে। 4টা জায়গা আপনি মাথায় রাখবেন, প্রশ্ন আসবে, আপনি জায়গা মতো বসাই দিবেন। এরপরে কি আসছে দেখেন, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। এই যে দেখেন ফলিং স্টার, হেয়ার ফলিং ইজ, ওই যে আমি খুব সিম্পল ভাবে বুঝাচ্ছি। দেখেন এখানে ছিল কি আমাদের পিএডি, এখানে হচ্ছে ডাব্লু 4, ডাব্লু 3, ডাব্লু 2, ডাব্লু 1, আর এখানে ছিল হচ্ছে পিএভিসি। শর্টকাটে বলে দিচ্ছি, দেখেন পিএডি আর পিএভিসি। তাহলে এখানে আছে দেখেন, এই যে এ ফর ছিল হচ্ছে আর্টিকেল, আর্টিকেল, তাই না? আর এখানে হচ্ছে কি দেখেন পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশন। তাহলে দেখেন এই যে পাঞ্চুয়েশন পরে হচ্ছে কি আছে আমার, পাঞ্চুয়েশন আছে শেষে, আর আগে আছে কি আর্টিকেল, এর মাঝখানে হচ্ছে দুইটা ওয়ার্ড আছে, তাই না? এই ওয়ার্ড আর একটা হচ্ছে এই যে টু। তাহলে দেখেন ওয়ার্ড 1 কি হবে, ওয়ার্ড 1 হবে হচ্ছে নাউন, ওয়ার্ড 2 কি হবে, ওয়ার্ড 2 হবে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, ওয়ার্ড 3 কি হবে অ্যাডভার্ব, আর ওয়ার্ড 4 কি হবে অ্যাডভার্ব। তাহলে দেখেন এখানে আমার কয় নাম্বারটা চাইছে, এই যে ফলিং এসটা চাইছে, তাই না? এই যে ফলিং। তাহলে দেখেন এই যে ফলিংটা আমার হচ্ছে তাহলে কি, এই যে 2 নাম্বার আসলে কি অ্যাডজেক্টিভ না? তাহলে এখানে আছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর হচ্ছে ভার্ব। তাহলে উত্তর হবে কি হচ্ছে অ্যাডজেক্টিভ, পজিশন অফ পার্টস অফ স্পিচ। তাহলে পজিশন থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। এটা আবার কি হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, কারণ অ্যাডজেক্টিভ যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে তখন সেটা কি হয়ে যায়, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, তাই না? আর যদি সেটা নাউনের কাজ করে, জেরান্ড, তাই তো? আচ্ছা, তাহলে এইগুলো কিন্তু সহজে টেকনিক দিয়ে মুখস্থ করানো হয়েছে, জানা হচ্ছে, ভালো মনে রেখেন। দিস ইজ মাই ভিলেজ, দেখেন দিস ইজ মাই ভিলেজ, এই যে ভিলেজটা, তাহলে এখানে কি হবে, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন নাকি এটা ভার্ব? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন তো। দিস ইজ মাই ভিলেজ, এটা আমার গ্রাম, ঠিক আছে। মাই পজিটিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে, একটু অ্যান্সার করে ফেলেন। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন নাকি হচ্ছে ভার্ব? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। দিস ইজ মাই ভিলেজ, তাহলে এখানে হচ্ছে ভিলেজটা কোন পার্টস অফ স্পিচ? 21 নম্বরের অ্যান্সারটা কি হবে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। প্রত্যেকেই প্রত্যেকেই ঝটপট নাম্বারিং করে অ্যান্সার করেন। সামজিৎ, আপনি হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ দিচ্ছেন, হয়তো আপনি 21-এর অ্যাডজেক্টিভ দিচ্ছেন কিনা এটা তো বোঝা যাচ্ছে না, আমরা তো প্রশ্ন চেঞ্জ করতেছি, তাই না? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। এইগুলো যদি এইভাবে টেকনিক্যালি মুখস্থ রাখা যায় তাহলে দেখেন এইগুলা অনেক প্রশ্ন সলভ করা যায় ওই একটা টেকনিক দিয়েই। যেমন এখানে পি ছিল, পিএডি, তাই না? তাহলে এখানে পি ফর হচ্ছে প্রিপজিশন অথবা হচ্ছে পজিটিভ কেস, তাই না? মাই, আওয়ার্স, আওয়ার্স এরকম ছিল। তাহলে 21-এর দেখেন এর পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে নাউন, তাই না? ওকে, এরপরে আসি, আর ওটা কিন্তু আবার পজিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই তো? এরপর দেখেন কি বলছে, 22 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, 22 নাম্বার অ্যান্সার, আই হ্যাভ এনাফ মানি। এই যে হচ্ছে এনাফ, এনাফ এর পরে বসছে মানি, তাহলে এটা নাউন, অ্যাডজেক্টিভ নাকি হচ্ছে অ্যাডভার্ব নাকি ভার্ব? একটু অ্যান্সার করে ফেলেন। আজকেই পড়াইতেছিলাম, এগুলা আজকেরই পড়া, একটু অ্যান্সার করেন। এনাফ মানি, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে 22 নম্বরের অ্যান্সার কি হবে। আজকেই পড়ছেন কিন্তু যে এনাফ মানি। দেখেন এই প্রশ্নগুলো ইংলিশের যে প্রশ্নগুলাও পার্টস অফ স্পিচ এর মধ্যে পড়ছেন, ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এই যে দেখেন এইখানে নাউনের এই জায়গাগুলো সব কত সুন্দর ডিটেইলে দেওয়া, সবগুলো ট্রান্সফরমেশন অফ নাউন, এরপর হচ্ছে প্রত্যেকটা নাউন কোথায় বসবে, পজিশন অফ নাউন, এগুলো কিন্তু সব আপনারা এখানে সুন্দর করে সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ বা ডিফারেন্ট নাউন, এগুলো কিন্তু সুন্দর করে এখানে কমপ্লিট করছেন। এই জায়গাগুলো ভালোভাবে মনে রাখবেন। 22-এ সি দিয়েছেন, অ্যাডভার্ব চাই নাই, এইখানে চাইছে এনাফ, তো না, এনাফ কি চাইছে আপনার কাছে, চাইছে মানি। মানিটা হচ্ছে কোন নাউন, এনাফের পরে বসছে, তাই না? 22-এর সবাই সি দিচ্ছেন, এখানে আপনাকে কি বলছে দেখেন, আই হ্যাভ এনাফ মানি। হ্যাঁ, এই যে আপনার কাছে চাইছে মানিটা কি, ডিটারমিনার পরে একটা শব্দ থাকলে সেটা নাউন, এইগুলো অ্যাডভার্ব দিচ্ছেন সবাই, অ্যাডভার্ব অ্যাডভার্ব, এইগুলা কিন্তু পড়ছেন আজকে।
ওকে, এগুলো কিন্তু আজকেই পড়ছেন, এগুলো ভুল করা যাবে না। ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা কি হবে? এরপরে কি বলছে দেখেন, দে শুড হ্যাভ এ টল্ক উইথ আদার। ঠিক আছে, দেখেন দে শুড হ্যাভ এ টল্ক উইথ আদার, তাদের অন্যদের সাথে কথা বলা উচিত। এখানে বলছে টল্ক, তাহলে দেখেন এখানে কি হবে? অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে নাকি ভার্ব হবে? পজিশন থেকে প্রশ্নগুলা, পজিশন থেকে পড়বেন, এগুলো পজিশন অফ নাউন। দেখেন আমি বারবার একটা জিনিস বলছি, ট্রান্সফরমেশন থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। নাউনের কোন কোন জায়গা থেকে আসে? দেখেন নাউনের কোন কোন জায়গা থেকে ট্রান্সফরমেশন থেকে আসে। 2 নাম্বার থেকে হচ্ছে পজিশন থেকে আসে। 3 নাম্বারে হচ্ছে সরাসরি, আমি যেটা বলি হচ্ছে সরাসরি, একদম সরাসরি একটা শব্দ, সরাসরি ওয়ার্ড থেকে আসে। এরপরে আসে হচ্ছে আপনার যে একটা ওয়ার্ড থাকে, নাউন টু আদার ফরমেশন অথবা আদার টু নাউন। ঠিক আছে, অন্যটা থেকে হচ্ছে নাউন, অথবা আপনার এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, সেটা নাউন ফর্ম কি আসতে পারে, আবার নাউন থেকে সরাসরি অন্যটাতে যেতে পারে। দেখেন এই মোটামুটি 4টা ধরনের প্রশ্নগুলো আপনার পরীক্ষাতে আসে। তো বিশেষ করে আপনার এই দেখেন এটা আপনি পারেন যে সরাসরি একটা শব্দ আসলে সেটা কোন নাউন, সরাসরি আসলে পারেন, অথবা আপনি যখন সাফিক্সগুলো মুখস্থ করেন সেটা কোনটা কোন নাউন এটা পারেন। আর পজিশন আর ট্রান্সফরমেশনগুলো একটু ভালোভাবে জেনে থাকলে প্রশ্নই বা যে জায়গা থেকে আসুক। দেখেন পরে আছে প্রিপোজিশন, আগে আছে হচ্ছে আর্টিকেল। তাহলে পরে প্রিপোজিশন আপনার নিশ্চয়ই মনে আছে পিএডি, এস এ ছিল হচ্ছে আর্টিকেল, আর পরে ছিল হচ্ছে পিএভিসি, ওই প্রিপোজিশন অথবা পাঞ্চুয়েশন। তাহলে ওখানে দেখেন প্রিপোজিশন, এর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে এই টল্ক তখন কি হয়ে যাবে? টল্ক হয়ে যাবে তখন হচ্ছে নাউন, চোখ বন্ধ করে নাউন। ঠিক আছে, যেমন হচ্ছে কি দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, যেমন দেখেন দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই গোটা কি? দেখেন আগে আছে হচ্ছে আর্টিকেল, পরে প্রিপোজিশন, মাঝখানে একটা শব্দ থাকলে নিশ্চিন্তে সেটা হচ্ছে কি? নাউন। ওকে, এই প্রশ্নগুলো ভুল করা যাবে না। 24 নম্বর প্রশ্ন কি আছে আমরা একটু দেখি। এটা ব্ল্যাক হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এখানে আছে হচ্ছে রিনি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস। ঠিক আছে, রিনি ইজ এ বিউটি, এখানে আছে হচ্ছে বিউটি, বিউটি। দেখেন রিনি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস, হেয়ার বিউটিটা হচ্ছে কোন ধরনের পার্টস অফ স্পিচ? এখানে আছে 1 নাম্বার হচ্ছে নাউন, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে দেখেন এখানে বলছে বিউটি, কি বলছে? রিনি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস। হ্যাঁ, রিনি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস, হেয়ার বিউটি, এই বিউটিটা হচ্ছে এখানে বিইউটিওয়াই, বিউটিটা হচ্ছে কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা নাউন, অ্যাডজেক্টিভ, নাকি এটা অ্যাডভার্ব নাকি ভার্ব? বারবারই বলছি বিউটির কয়টা ফর্ম। দেখেন বিউটিটা হচ্ছে কি? বিউটি হচ্ছে নাউন, যদি হচ্ছে এর সাথে দেখেন অ্যাডজেক্টিভ ফর্ম কি? বিউটিফুল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত হয়, বিউটিফুলিটা হচ্ছে কি? বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব, এরপরে যদি হয় বিউটিফাই যদি হয় তখন সেটা হচ্ছে ভার্ব। এটা একটু আপনি মনে রাখবেন, এখান থেকে 1 মার্ক কমন পাইতে পারেন। দেখেন অ্যাডভার্ব, এরপর হচ্ছে আপনার এই যে বিউটিফুল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, 4টা ফর্ম হয়, আর একটা হচ্ছে নাউন। তাহলে দেখেন বিউটি হচ্ছে নাউন, বিউটি হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব, আর বিউটিফাই হচ্ছে ভার্ব, এই 4টা ফর্ম হয়। তাহলে এখানে বলছে যে বিউটি টিওয়াই অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটা হবে কি? হচ্ছে নাউন। ঠিক আছে, 24 এ ভেরি গুড। 25 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি? এই যে দেখেন ওই প্রশ্নগুলোই আসছে, যে 20-এ আসছিল প্রশ্নটা, অনেস্টি কোন ধরনের নাউন? এই যে টিওয়াই আছে না শেষে, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সহজ সহজ প্রশ্ন একবারে, প্রশ্নগুলো পড়বেন, বুঝে পড়লে ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যাই হবে না। দেখেন 26 নম্বর বলছে ইন দ্য সেন্টেন্স কপিং ইজ প্রোহিবিটেড ইন দ্য এক্সামিনেশন। কি কপি করা হচ্ছে? এটা খারাপ জিনিস, তাই না? খারাপ অভ্যাস, বদ অভ্যাস। তাহলে দেখেন কি বলছে যে কপিং, তাহলে দেখেন আমরা জানি যে ভার্ব প্লাস আইএনজি হয় সেটা হচ্ছে জেরান্ড, অথবা ভার্ব প্লাস আইএনজি কি হতে পারে? সেটা হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো? তাহলে দেখেন বলছে কপিং, যদি সেটা নাউনের জায়গায় বসে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এটা অবলিক দিয়ে নাউন, আর এটা অবলিক দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এখানে বলছে কপিং ইজ ভার্বের আগে ব্যবহৃত হয়েছে, তাই না? সাবজেক্ট হিসেবে, তাহলে কি বসতে পারে? এটা হচ্ছে নাউন বা জেরান্ড। তাহলে এখানে উত্তর যেটা আছে, আমাদের উত্তর হবে হচ্ছে কপিং ইজ এ জেরান্ড। ওকে,
নাউন হবে এখানে অনুযায়ী, ঠিক আছে, নাউনের জেরান। আচ্ছা, এর পরেরটা কি আছে বলছে স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। তাইলে আপনারা একটু দেখেন এখানে দুইটা আছে, স্মোকিং কি হবে আর এখানে হেলথ কি হবে, দুইটা কমেন্ট করেন তো দেখেন তো। স্মোকিং এই যে ইজ ভার্বের আগে, তাই না? তাহলে দেখেন রিডিং ইজ এ গুড হ্যাবিট, রিডিংটা কি? তাহলে এগুলো সব ভার্ব প্লাস আইএনজি যখন হয় তখন সেটা হবে কি নাউন, নাউনের জায়গা বললে। এখানে চাইছে আপনার হেলথ, স্বাস্থ্য, ডেঞ্জারাস ফর হেলথ। হেয়ার হেলথ কোন ধরনের, এটা কি, এটা টিএইচ আছে তাই না, তাহলে এটা কি হবে হচ্ছে নাউন, তাই না? ডেঞ্জারাস ফর হেলথ। প্রশ্নগুলো কমন কমন। 28 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। এই যে রিং, দেখেন এখানে চাইছে গোল্ড, গোল্ড হচ্ছে কি, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর রিংটা হচ্ছে কি কমন নাউন, তাই না? তাহলে দুইটা জায়গা, তাহলে চাইছে গোল্ড, গোল্ড হচ্ছে কি, গোল্ড হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন, গোল্ড হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। আর রিংটা গেলে তখন কি হইতো, কমন নাউন হইতো, রিং এর নিচে দাগ থাকলে। ওকে, পরের প্রশ্ন চলে আসি আমরা, দেখেন কি বলছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান। ম্যান কোন ধরনের নাউন, সমস্ত মানুষকে বোঝায়, কমন নাউন, একবারে সহজ প্রশ্ন। দেখেন পরীক্ষাতে আসা প্রশ্ন এগুলা। উইস এখানে কি বলছে দেখেন, উইস উইস ওয়ান ইজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট, অনেস্টি, পাবলিক, টাইগার, নাকি হচ্ছে মিল্ক। মিল্ক হচ্ছে কি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। টাইগারটা কি হচ্ছে আপনার বাঘ, কমন, তাই না, সমস্ত বাঘকে বোঝানো হচ্ছে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে পাবলিক কি কালেকটিভ, পাবলিক কি কালেকটিভ, আর অনেস্টিটা বাকি আছে সেটা কি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আবার দেখেন এখানে সাফিক্স কি আছে, টি ওয়াই আছে, খুব কমন একবারে, দেখেন কমন, কমন প্রশ্ন। আচ্ছা, এরপরে আসছিল হচ্ছে আমাদের বাংলা। দেখেন 2025-এর আমাদের প্রস্তুতির ব্যাচ চলছে, বাংলা ক্লাসে যেগুলো আমরা শেষ করছিলাম যে প্রশ্নগুলা, এখানে হচ্ছে কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত। দেখেন এই প্রশ্নগুলো ইতিমধ্যে একবার সলভ করা হয়েছে, ওই প্রশ্নগুলো দেখেন হিন্দু কতুকারিক ছিল, কারণ হচ্ছে দেখেন যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে আবার দুইটা ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে কি কেন্তম আর একটা হচ্ছে শতম, ক্যান্তম আর আরেকটা হচ্ছে কি শতম, ঠিক আছে। কেন্তমের মধ্যে কি কি ছিল আমাদের, এর মধ্যে ছিল হচ্ছে আমাদের গ্রিক ছিল, এর মধ্যে ছিল হচ্ছে আমাদের ইতালীয়, কেল্টিক ছিল, এর মধ্যে আমাদের আরো কি ছিল, এই যে হিত্তিক, এই যে হিত্তিক ও তুখারিক ছিল, তাই না? আচ্ছা, এরপরে টিউটনিক ছিল এর মধ্যে, যাই হোক ওখানে আর না যাই। আর এখানে ছিল শতম, তারপরে হচ্ছে আর্য, তারপরে হচ্ছে প্রাকৃত, তারপরে হচ্ছে আপনার মাগধী প্রাকৃত, তারপরে হচ্ছে গৌড়ী প্রাকৃত, তারপরে হচ্ছে গৌড়ী অপভ্রাংশ, তারপরে হচ্ছে আপনার বঙ্গকামরূপী, তারপরে এখান থেকে আছে হচ্ছে বাংলা আর অসমীয়, তাই না, বাংলার হচ্ছে অসমীয়। এই হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগুলোর এইভাবে প্রকারভেদ। তো এইখান থেকে বলছিলাম 4টা প্রশ্ন আসে, তাহলে এইখান থেকে আসছে হচ্ছে এই যে হিত্তিক ও তুখারি। তাহলে এই যে প্রশ্নগুলা বাংলাগুলো আমি আর সলভ করতেছি না, সবগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখেন এইগুলো প্রশ্নগুলো ইতিমধ্যে সলভ করা আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। তাহলে এই হচ্ছে আপনি এক সপ্তাহে আমরা দেখেন এক সপ্তাহে হচ্ছে আমরা পড়ছি কি কি, বাংলার কিন্তু এই হচ্ছে ভাষা ও লিপি কিন্তু আমাদের শেষ, এখান থেকে যতগুলো প্রশ্ন আসছে। ইংলিশের হচ্ছে আমাদের এই সপ্তাহ পর্যন্ত শেষ হয়েছে, আমাদের ইংলিশের কিন্তু পার্টস অফ স্পিচের হচ্ছে নাউন আর প্রোনাউন, তাই না? আর আপনার হয়েছে কি আর একটা বিজ্ঞান বা টেকনিক্যালের যেটা শেষ হয়েছে সেটা হচ্ছে আপনার কোষ, এবং হচ্ছে কি এখানে বিজ্ঞানের একদম বেসিক আলোচনা। তো এইভাবে যদি আপনি প্রত্যেকটা টপিক বেসিক টু অ্যাডভান্স পড়া কমপ্লিট করেন, পাশাপাশি হচ্ছে প্রত্যেক সপ্তাহে আপনার যে টপিকগুলো শেষ হচ্ছে সেগুলো রিভিশন দেন, একই সাথে আপনি এইভাবে যদি এমসিকিউ সলভ করেন, এইভাবে পরীক্ষা দেন, তাহলে ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা টপিক একদম খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি আপনার বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। প্রত্যেকে এই প্রশ্নের সলভিংটা দেওয়া আছে, দেখে নিতে পারেন। আগামী সপ্তাহে ইনশাল্লাহ নতুন ক্লাসে দেখা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।